ঠিক আছে, আগের দিন আমরা দেখলাম, একদম আর সময় নষ্ট না করে একটা আমরা দেখি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এর মধ্যে কি আছে? ব্রেন আছে আর স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড নিয়ে কোনো ডিসকাশন তোদের বইয়ে নেই, ব্রেন নিয়ে কিছু ডিসকাশন আছে, এটা পড়ব। আরেকটা পড়েছিলাম পিএনএস, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তিক স্নায়ুতন্ত্র, বাংলায় যেটা বলি আমরা, মানে ব্রেনের বাইরে আর স্পাইনাল বাইরে যেটা আছে। এর মধ্যে আমরা দেখেছিলাম দু রকম ফাইবার, অ্যাফারেন্ট আর ইফারেন্ট। অ্যাফারেন্ট ফাইবার আর ইফারেন্ট ফাইবার। অ্যাফারেন্টটা হচ্ছে কি সেন্সরি, যেটা সেন্সেশন ক্যারি করছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর মোটর মানে হয় যেটা একটা ইনফরমেশন ক্যারি করছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে আমরা মোটর ফাইবার বলি। ঠিক আছে, এটা আমরা আগের দিন ডিসকাশন হয়েছিল। আর একটা সিম্পল একটা ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছিলাম। এটা যদি ব্রেন হয়, স্পাইনাল কর্ড, একটা সাপোজ এটা অর্গান, এখান থেকে একটা নার্ভ যাচ্ছে, এটা হলো সেন্স, এটা হলো মানে পেছন দিয়ে এন্ট্রি করে, পোস্টেরিয়র পোর্শনটা দিয়ে উপর, এটা অ্যাসেন্ডিং, এটা হলো কি ডিসেন্ডিং, অ্যান্টেরিয়র দিয়ে মোটর নার্ভ। ঠিক আছে, এইটা হলো অ্যাফারেন্ট, এটা হলো ইফারেন্ট, সেন্সরি বা মোটর। এটা আগের দিন বলে গেছিলাম, এই অবধি আলোচনা হয়েছিল। সেন্সরিটা মোটর। মোটর মানে হচ্ছে যেটা ইফেক্টর রেসপন্স, মানে যে রেসপন্সটার জন্য এটা কি, সাপোজ এখানে টাচ করলাম আমি, ঠিক আছে, এই যে টাচ করলাম, এটা কেমিক্যালকে চেঞ্জ হচ্ছে, একটা ইনফরমেশনটা ক্যারি করছে সেন্সরি নার্ভ, স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে যাচ্ছে, স্পাইনাল কর্ড অব্দি গিয়ে সেন্সরি নার্ভ বা অ্যাফারেন্ট, তারপরে অ্যাসেন্ডিং ট্রাক্ট, তারপর ডিসেন্ডিং ট্রাক্ট, তারপরে আবার সেম ফিরে আসে, যেটা আসে সেটা হলো মানে মোটর নার্ভ বা ইফারেন্ট। ঠিক আছে, এই অবধি বলেছিলাম। এবারে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে একটা হচ্ছে সোমাটিক, এটা হলো টাইপ অফ ফাইবার। ঠিক আছে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম, এনএস লিখে দিলাম, সোমাটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সোমাটিক কথাটা সবসময় মনে রাখবি, সোমা কথাটার মানে হচ্ছে বডি। ঠিক আছে, এর কথা মানে হলো বডি বা স্ট্রাকচার। সোমাটিক নার্ভাস সিস্টেম মানে হচ্ছে এই যে আমাদের স্কেলিটাল মাসেল, মানে যে মাসেলগুলো আমাদের স্কেলিটনের সঙ্গে যুক্ত থাকে, যেমন এই যে বড় বড় মাসেল যেটা আমরা দেখতে পাচ্ছি, বাইসেপস, ট্রাইপস, আদার্স যে মাসেলগুলো, যে পায়ের মাসেলগুলো পায়ের মুভমেন্ট করছে। ঠিক আছে, এই যে মানে যেটা ভলান্টারি মাসেল বলা হয়, ঐচ্ছিক পেশি, মানে আমি চাইলে করতে পারি, এটা অটোমেটিক হবে না। কিন্তু হার্ট যেমন অটোমেটিক চলে, আমার এই যে মাসেল, বডির যে মাসেলগুলো, যেগুলো মাংসপেশি, মানে যেগুলো স্কেলিটনের সঙ্গে যুক্ত আছে, স্কেলিটাল মাসেল বলা হয়, এই মাসেলগুলো কি বলে? ভলান্টারি মাসেল। মানে এগুলো অটোমেটিক কখনোই মুভ করবে না, আমাকে মুভ করাতে হবে, আমার ইচ্ছার উপর নির্ভর করছে। যে সমস্ত নার্ভাস সিস্টেম স্কেলিটাল মাসেলের সঙ্গে যুক্ত বা স্কেলিটাল মাসেলের মানে এটাকে মুভমেন্টটাকে কন্ট্রোল করে, সেই নার্ভাস সিস্টেমটাকে বলা হয় স্কেলিটাল মাসেল, সরি সোমাটিক নার্ভাস সিস্টেম। তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি কন্ট্রোলস স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল কথাটার মানে হলো যে মাসেলগুলো বা মাংসপেশিগুলো স্কেলিটন বা আমাদের হাড়ের সঙ্গে যুক্ত আছে। যেমন এই মাসেলগুলো একটা জায়গাতে শুরু হয়েছে, একটা জায়গাতে গিয়ে যুক্ত হয়েছে, এই মাসেলগুলো ডাইরেক্টলি স্কেলিটনের সঙ্গে যুক্ত থাকে বলে এদেরকে বলা হয় স্কেলিটাল মাসেল। এবং এগুলো কখনোই অটোমেটিক্যালি কন্ট্রোল হয় না, যা কিছু করতে আমাদের, আমি হাত যদি না নড়াই তো হাত নড়বে না, এরকম ব্যাপার। ঠিক আছে, তো যে নার্ভাস সিস্টেম স্কেলিটাল মাসেলের রেগুলেশন বা কন্ট্রোল করছে, সে মাসেলটা, সেই সিস্টেমটাকে বলছি আমরা সোমাটিক নার্ভাস সিস্টেম। এটা ঐচ্ছিক পেশি বলে আমরা এটাকে বাংলায় কি বলি? ভলান্টারি মাসেল। বাংলায় কি বলা হয়? ঐচ্ছিক পেশি, মানে আমার ইচ্ছার উপর নির্ভর করছে আমি মাসেলটা কীরকম মুভ করবো, নিজে থেকে কিছু হবে না। ঠিক আছে, তাহলে যে নার্ভাস সিস্টেম ওই ভলান্টারি মাসেলগুলোকে কন্ট্রোল করছে, স্কেলিটাল মাসেলকে কন্ট্রোল করছে, সেটাকে বলা হয় সোমাটিক নার্ভাস সিস্টেম। এটা নিয়ে বেশি ডিসকাশন নেই। ঠিক আছে, আরেকটা হচ্ছে
এটা কিন্তু পার্ট অফ মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, আগের দিনে একটু বলেছিলাম, আবার বলে দেবো একটু। অটোনমিক নার্ভাস সিস্টেম, বা বাংলায় যেটাকে আমরা কি বলি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, বাংলায় যেটাকে বলি। এটার দুটো পার্ট, একটা হলো সিম্প্যাথেটিক, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ডিটেলস ডিসকাশন একদমই নেই, সেই জন্য আমি যাব না। নার্ভাস সিস্টেম নেই, আগের দিনে বলেছিলাম এটা হচ্ছে আমাদের কি বডির ফ্লাইট অর ফাইট রেসপন্স, ঠিক আছে, ফ্লাইট অর ফাইট রেসপন্স, মানে কোনো একটা বিপদ দেখে হয় পালিয়ে যাবে, না হলে সেই বিপদের মোকাবিলা করতে হবে। এখন আমরা সিভিলাইজড মানে ভালো বাড়িতে প্রোটেক্টিভ ওয়েতে বসবাস করি। আদিম যুগের মানুষ কী করতো, ওদের তো ঘর বাড়ি ছিল না, জঙ্গলের মধ্যে বাস করতে, সেখানে বাঘ ভাল্লুক বা নানা রকম প্রাণী বা ন্যাচারাল অনেক ছিল, ন্যাচারাল ক্যালামিটি ছিল, তার সঙ্গে মোকাবিলা করতে হতো। এখন আমরা সহজে বাড়ির ভিতরে থাকতে পারি, সেই জন্য ফ্লাইট। একটা সাপ দেখে হয় আমি পালিয়ে যাবো, না সাপটাকে ধরবো সাহস করে, ঠিক আছে। বা ওই তুই গার্লফ্রেন্ড নিয়ে বসে আছিস, বাবাকে দেখতে পেলি, হয় সাহস করে বসে থাকবি, আর না হয় পালিয়ে যাবে, চয়েসে জীবন। কিন্তু টেনশনটা হবে যে এবার দেখে নিই যে এবার তো খাবো, এবার বাড়িতে গিয়ে আর সেই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয় মোকাবিলা করবে, না হয় পালিয়ে যাবে, এটাই হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক মানে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মানে যখন বিশেষ কোনো আমার কাজ নেই, চুপচাপ বসে আছি তখন, ঠিক আছে। এবার আগের দিনে বলেছিলাম যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভ হয়ে গেলে কি হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, সোয়েটিং হবে, অ্যাপ্রিহেনশন টেনশন বাড়বে, ব্লাড ফ্লো বেড়ে যায়, মাসেলের মুভমেন্ট বেড়ে যায়, এসব কিছু হবে। আর প্যারাসিম্প্যাথেটিক উল্টোগুলো হবে, হার্ট রেট কমবে, ব্লাড প্রেশার কমবে, হার্টের কন্ট্রাক্টিলিটি কমবে, কন্ডাকশান কমে যাবে, আগের দিন যেগুলো বলেছিলাম। বা যখন সিম্পলি আমার হজম হচ্ছে খাবার, চুপচাপ খেয়ে বসে আছি, বিশেষ কোনো টেনশন নেই, সেইটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার দেখবি যখন আমরা এক্সারসাইজ করি বা কোনো রেগে গেছি বা ভয় পেয়ে গেছি, তখন আমাদের ঘাম হয়, মানে সোয়েটিং হয়। এই সোয়েটিংটা হচ্ছে আন্ডার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে যখনই আমাদের টেনশন হয় বা বডিতে যে কোনো কারণে যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমাদের ঘাম হয়। এক্সারসাইজ করলে আমাদের ঘেমে যায়, ঠিক আছে। সেটা বেসিক্যালি আন্ডার দ্য কন্ট্রোল অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তবে যে আমরা আর তোদের বইয়ে নেই বলে ওগুলো তো আমি যাচ্ছি না, ঠিক আছে, এটুকুই আগের দিন বলেছিলাম, এটুকুই লেখা আছে। আরেকটা জিনিস এখানে আছে, ওটা পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এখানে তিনটে জিনিস হলো, মানে দুটো পড়লাম এতক্ষণে, সোমাটিক, একটা বললাম অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম। ভিসেরাল নার্ভাস সিস্টেম ব্যাপারটা কিছুই না, ভিসেরা কথাটার মানে কি, আমাদের বডির যে কোনো ইন্টারনাল অর্গান, সেটা ব্রেন হতে পারে, চোখ হতে পারে, কানের ভেতরে যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে, পেটের মধ্যে যে সমস্ত স্ট্রাকচার রয়েছে, ইন্টেস্টিন, ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, যত অর্গান রয়েছে পেটের ভিতরে, বা লাংস, ফুসফুস, এগুলো সবই হচ্ছে, বা হার্ট, এগুলো সবই হচ্ছে কি ভিসেরা বা ডায়াফ্রাম। আমাদের বডির যে সমস্ত ইন্টারনাল মানে অর্গান রয়েছে সেগুলোকে বলে ভিসেরা। তাহলে যে নার্ভাস সিস্টেম ভিসেরাকে কন্ট্রোল করে সেটাই হবে কি ভিসেরাল নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেন বা হার্ট, লাংস, ইন্টেস্টিন, এই যে সিস্টেমগুলোকে যে কন্ট্রোল করে সেটাই হলো ভিসেরাল নার্ভাস সিস্টেম। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এটাই পড়ছে। আর এখানে বিশেষ ডিসকাশন তোদের নেই, তাহলে এটা আমি শেষ করলাম, নেক্সট টপিকটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, যে টপিকটা এখন ডিসকাশন হবে মানে মেডিকেল সায়েন্সের সব থেকে কঠিন টপিক, এটা একদম সমস্ত গল্প চিন্তা সমস্ত কিছু বার করে মাথা ফ্রেশ করে শুনবি, লিখবি যতটা পারবি। কারণ এটা যদি না বুঝিস, পরে যে চ্যাপ্টার মাসেল কন্ট্রাকশন সেটা বুঝতে পারবি না, ইসিজি বুঝতে পারবি না। শুধু এটার জন্য আমি ইসিজি পড়াটা বন্ধ রেখেছিলাম, ঠিক আছে। সেই জন্য এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে। মানে টপিকটা হচ্ছে বেসিক্যালি অ্যাকশন পোটেনশিয়াল।
ঠিক আছে। এবার অ্যাকশন পোটেনশিয়াল যাওয়ার আগে বেসিক জিনিসটা পড়তে হবে। তোদের বইয়ে যা লেখা আছে তার বাইরে আমি একটাও কিছু বলবো না। তোদের বইয়ে খুবই সামান্য লেখা আছে, খুব ইনকমপ্লিট ডিসকাশন, কিন্তু যেটুকু লেখা আছে ওর বাইরে কিছু বলবো না, ঠিক আছে। তাই যেহেতু আমরা নার্ভাস সিস্টেম পড়ছি, ঠিক আছে, তার নিউরনকে ধরে পড়বো আমি। তবে এখানে নিউরনটাকে আমি আর ওই টিপিক্যাল নিউরন হিসেবে দেখাচ্ছি না, এটা সেল একটা, ঠিক আছে। এটা সেল নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, আর তার ভিতরে ডিএনএ, ঠিক আছে। এটা নিউরন ধরে নিটা, একটা নিচে আছে এক্সোপ্লাজম, মানে অ্যাকশনও রয়েছে, ঠিক আছে। এটা এক্সোপ্লাজম, এটা আমরা জানি, ঠিক আছে। এই হলো। এবার দেখ, যে ডিসকাশনটা এখন হবে এটা যে কোনো সেলের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। সেটা স্কেলিটাল মাসেল হতে পারে, বা নিউরন পড়ছে নিউরন হতে পারে, বা কার্ডিয়াক মাসেল হার্টের ক্ষেত্রে। সেম কনসেপ্ট, মানে অ্যাকশন পোটেনশিয়াল যে কোনো মাসেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নার্ভাস সেল হতে পারে, স্কেলিটাল মাসেল হতে পারে, কার্ডিয়াক টিস্যু হতে পারে, বা আমার বডির ইভেন ব্রেন, কনসেপ্টটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল। সেই জন্য এখানে নিউরন না ধরে এটা জাস্ট সেল কনসেপ্ট করে, ঠিক আছে। এটা সেলই ধরে নে, যেহেতু নিউরন চ্যাপ্টার পড়ে নিউরনটাকে রাখলাম, ঠিক আছে। এবার দেখ, তাহলে এই ছবিটা আমি মুছে দিচ্ছি, তাহলে ডিসকাশনটা ইজি হবে। জাস্ট একটা সেল ভাব একটা, ঠিক আছে। আর সেলের ভিতরে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। আওয়াজ করিস না, গল্পগুলো করিস না, চুপচাপ শোন, ঠিক আছে। এবার দেখ, তাহলে এইটা হলো সেলের ভেতরের কম্পার্টমেন্ট, আর এইটা হলো কি সেলের বাইরের কম্পার্টমেন্ট। বা সেলের ভেতরে সেলের বাইরে আয়নিক ডিস্ট্রিবিউশন ইকুয়াল হয় না। আমাদের বডিতে আয়ন কি দুরকম আছে, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, পজিটিভ চার্জ, নেগেটিভলি চার্জ। আমাদের বডি সেলের ভেতরে এবং সেলের বাইরের কম্পার্টমেন্টে আয়নিক ডিস্ট্রিবিউশন আনইকুয়াল, মানে একই রকম হয় না। এবার দেখ, যে কোনো আয়ন ধর, সেটা সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, বা কোনো নেগেটিভলি চার্জ বল, ক্লোরাইড, বাইকার্বনেট, ঠিক আছে। এগুলো ক্যাটায়ন, এগুলো অ্যানায়ন। বা প্রোটিনগুলো নেগেটিভলি চার্জড হয়। এগুলো হচ্ছে সেলের কম্পার্টমেন্টে, সেলের বাইরে আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, মানে ইকুয়াল থাকে না। মানে আমার পকেটে আর, মানে পকেটে হয়তো অল্প টাকা আছে, পকেটের বাইরে আমার অনেক বেশি টাকা আছে, আমার পকেটে কোনো টাকাই নেই বলতে গেলে, কিন্তু আমার বাইরে অনেক টাকা আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। এই আয়নিক ডিস্ট্রিবিউশন ইকুয়াল না হওয়ার কারণেই একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এবার যেমন সবসময় মনে রাখবি, সেলের ভেতরে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, আর সেলের বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন খুবই কম, আর একটা দেখালাম। আর উল্টোটা হচ্ছে যে সেলের বাইরে সোডিয়াম অনেক বেশি থাকে, আর সেলের ভেতরে সোডিয়াম খুবই কম থাকে। সেই জন্য পটাশিয়ামকে বলা হয় ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। একটা সেলকে বলা হয় ব্যাগ অফ পটাশিয়াম, মানে একটা সেলের ভেতরে প্রচুর পটাশিয়াম হয়। যেমন ধর, আমি যদি ব্লাড টেস্ট করি, আমার ব্লাডে হয়তো আমি পটাশিয়াম 4.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পেলাম। এটা ব্লাড থেকে টেস্ট করছি, কারণ ব্লাডটা তো সেলের বাইরে থাকে। কিন্তু এটা যদি আমি সেলের ভেতরে দেখি, তাহলে এটাই হয়তো আমি পাবো 135। বোঝা গেল? মানে এক্সাম্পল বললাম এটা, মানে যদি আমার সেলের বাইরে, মানে ব্লাডে যদি এতটা পটাশিয়াম থাকে, সেলের ভেতরে এতটা পটাশিয়াম আছে। আর সোডিয়াম যদি আমার সেলের ভিতরে, মানে সেলের বাইরে 135 হয়, এখানে, হ্যাঁ সরি, এটা তো পটাশিয়াম বললাম। আর সোডিয়ামটা এখানে, মানে সেলের বাইরে 135 হলে, এখানে খুব বেশি হলে 5, মানে এরকম। তার মানে সেল হচ্ছে ব্যাগ অফ পটাশিয়াম। এটা কেন হয়? এবার দেখ, যখন কোনো চার্জ পার্টিকেল মানে অ্যানায়ন বা ক্যাটায়ন, ঠিক আছে, এটা পজিটিভ বা নেগেটিভ চার্জ হোক, সেল মেমব্রেনটা হচ্ছে কি লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে কোনো পার্টিকেল যদি চার্জড হয়, তাহলে ডাইরেক্টলি সেল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন ক্রস করতে পারবে না। এটা ঠিক। যে সমস্ত মলিকিউল লিপিড সলুবল যে কোনো মলিকিউল ডাইরেক্টলি কিন্তু ক্রস করবে, সেটা আমরা রেসপিরেটরি চ্যাপ্টারেও দেখেছি। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড লিপিড সলুবল, তাহলে ইজিলি ক্রস করে যাচ্ছে। কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়নগুলো হচ্ছে চার্জ পার্টিকেল, ডাইরেক্টলি কখনো সেল মেমব্রেন ক্রস করতে পারবে না। এদেরকে মুভ করানোর জন্য এখানে মানে আয়ন চ্যানেল থাকে, বিভিন্ন রকম আয়ন চ্যানেল থাকে। এই আয়ন চ্যানেলগুলোই ঠিক করে যে কোন আয়নটা কোন দিকে কতটা মুভ করবে। একই রকম, মানে ঠিক সেরকম একটা আয়ন চ্যানেলের নাম হচ্ছে, এটা মুছে দিন, একটা সেল, এখানে আয়ন চ্যানেল থাকে, নামটা হচ্ছে সোডিয়াম
পটাশিয়াম ATPH। এবার দেখ, আমরা কি বললাম একটু আগে, সেলের বাইরে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে আর সেলের ভেতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এবার দেখ, তাহলে সোডিয়াম কি চাইবে সেলের ভেতরে যেতে, কারণ এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি, এখানে কম, তাহলে গ্রেডিয়েন্টটা কোন দিকে, মানে বাইরে থেকে ভেতরে হচ্ছে, তাহলে সোডিয়াম চাইবে সেলের ভেতরে মুভ করতে, কিন্তু মুভ করতে পারবে না, তাই তো। আর পটাশিয়াম যেহেতু অনেক বেশি আছে, পটাশিয়াম কি চাইবে বাইরে আসতে, কিন্তু নর্মালি সে মুভ করতে পারবে না। তার কারণটা কি, সে পারমিয়াবিলিটি নেই। সোডিয়াম পটাশিয়াম ATP চ্যানেল আছে, জাস্ট একটা প্রোটিন চ্যানেল, প্রোটিন দিয়ে একটা চ্যানেল তৈরি আছে। যেমন ধর একটা আমরা কাঠ দিয়ে একটা দরজা জানলা তৈরি করি, এখানটা চ্যানেল তৈরি করা হয়েছে বিভিন্ন প্রোটিন দিয়ে, সেটাই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ATP। যে কি করে, বাইরের দিকে 3টে সোডিয়ামকে মুভ করায় আর সেলের ভেতরে 2টো পটাশিয়ামকে মুভ করায়। এবার দেখ কনসেপ্টটা কি হচ্ছে, বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি, সোডিয়াম কি চাইবে ন্যাচারালি ভেতরে মুভ করতে, এখানে অনেক কম থাকে বলে, কিন্তু দেখ এই পাম্পটা উল্টো জিনিসটা করছে, মানে সোডিয়ামকে মুভ করাচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সোডিয়াম যাওয়ার কথা, মানে আমি আসতে চেয়েছি, আমি তোকে জোর ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি, আসতে দিচ্ছি না, এখানে সোডিয়াম চাই সেই দিকে যেতে, কিন্তু এ কী করছে, সেই দিকে সোডিয়ামটাকে বার করছে, মানে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আবার দেখ পটাশিয়াম এখানে অনেক বেশি, পটাশিয়াম কি যাবে বাইরে মুভ করতে, কিন্তু এ কী করছে, পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে যাচ্ছে, তার মানে কি এখানেও পটাশিয়ামকে মুভ করাচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে এই কাজটা করতে গেলে এনার্জি, ধর তুই আমার দিকে আসছিস, আমি তো বাধানো তুই ইজিলে চলে আসবি, তোকে আমি জোরে ধাক্কা দিয়ে তোকে আসতে গেলে এনার্জি লাগবে। তাহলে এই যে পাম্পটা সোডিয়াম আর পটাশিয়ামকে মুভ করাচ্ছে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে এনার্জি লাগবে। সেই এনার্জিটা কোত্থেকে আসে, ATP হাইড্রোলিসিস থেকে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ATPতে কি 3টে ফসফেট বন্ড থাকে, ট্রাইফসফেট মানে কি 3টে ফসফেট, তাহলে এক একটা বন্ডে এনার্জি থাকে, এই বন্ডগুলো ভাঙবে, এনার্জি যেটা রিলিজ হবে, সেই এনার্জিটাকে ইউটিলাইজ করে সোডিয়াম পটাশিয়ামকে কি করবে, মুভ করবে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা হলো বেসিক। এবার দেখ তাহলে কি, দেখ 3 টাকা লস হচ্ছে, 2 টাকা গেন হচ্ছে, তার মানে নেগেটিভ ব্যালেন্সে যাচ্ছে। তোর আমার ইনকাম হচ্ছে 2 টাকা, আমি খরচা করে 3টা, তার মানে 1 টাকা সবসময় ধার থেকে যাবে, অন্য কোথা থেকে ম্যানেজ করতে হবে। তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম ATPH সোডিয়াম পটাশিয়ামকে আনইকুয়ালি মুভ করছে, তাহলে সেলের ভিতরে একটা রিলেটিভলি নেগেটিভিটি ক্রিয়েট হবে। নেগেটিভিটি মানে হচ্ছে এখানে ক্যাটায়নের লস হচ্ছে, কারণ 3টে লস 2টো গেন, সবসময় একটা তো লস থাকছে একটা, তাহলে নেগেটিভিটি ক্রিয়েট হবে। মানে জিনিসটা বোঝা যায়, আমার ইনকাম 2 টাকা, আমি 3 টাকা খরচা করবো, তাহলে একটা ধার পড়ে থাকবে সবসময়, কারো কাছ থেকে নিতে হবে, হয় তোর কাছ থেকে নেবো, বাবা মায়ের কাছ থেকে নেবো, এটুকু বোঝা গেছে কিনা বল, এটা একটা জিনিস। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে কিছু চ্যানেল থাকে, ঠিক আছে, এই চ্যানেলগুলো হচ্ছে সবসময় ওপেন থাকে, এটা দিয়ে কি হয়, পটাশিয়াম মুভ করে। দেখ এই চ্যানেলটা কিন্তু আলাদা, এখানেও পটাশিয়াম মুভ করছে সেলের ভেতরে, এই চ্যানেলটা আলাদা, এটা কি করছে, পটাশিয়ামকে বাইরে লিক করতে সাহায্য করে, এগুলোকে বলা হয় লিকি পটাশিয়াম চ্যানেল, লিকি পটাশিয়াম চ্যানেল। মানে একটা ধর এই জায়গায় যে সেলগুলো আমি এখানে টাচ করে নিই বা কোনো সেন্সেশন দিইনি, তাহলে সেলটা রেস্টে আছে, মানে ওর রেস্টিং কন্ডিশনে, মানে কোনো রকম স্টিমুলাস বাইরে থেকে আমি অ্যাপ্লাই করিনি, তাহলে এখন যেটা হচ্ছে এটা তো কাজ করছেই, মানে 3টে সোডিয়ামকে বের করছে, 2টো পটাশিয়াম নিয়ে যাচ্ছে, নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, তার সাথে সাথে আবার সেল থেকে প্রচুর পর পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, অল দ্য টাইম লিক করছে, ওই জন্য লিকি, সবসময় লিক করছে যখন সেল রেস্টিংয়ে আছে। তাহলে দেখ এটাতে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, আবার সেল থেকে অনেক পজিটিভ, মানে পটাশিয়ামটা ক্যাটায়নটা লস হচ্ছে, তার মানে সেলের ভিতরে কি হবে, নেগেটিভিটি ক্রিয়েট হবে। মানে আমি 2 টাকা ইনকাম 3 টাকা খরচা করছি, আমি আরও এক্সট্রা খরচা করবো, তাহলে কী হবে, সবসময় নেগেটিভ থাকবে ব্যালেন্সটা। তাহলে সেলের ভিতর নেগেটিভিটি ক্রিয়েট হলো কীভাবে, দুটো মেকানিজম, একটা হলো পটাশিয়াম অলওয়েজ লিক করছে, আর এটা দিয়েও সোডিয়াম পটাশিয়ামের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে সেলের ভিতর নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে। প্লাস হচ্ছে সেলের ভিতরে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড, নর্মাল পিএইচে, ব্লাডের যে নর্মাল পিএইচ 7.4, সেই পিএইচে প্রোটিনগুলো নেগেটিভলি চার্জ। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, সেলের ভিতরে নেগেটিভিটি ইজ মোর অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটা যেমন দেখ সোডিয়াম লিক করছে, তাহলে এই পটাশিয়ামগুলো যেমন লিক করছে, তাহলে সোডিয়ামগুলো লিক করে ভেতরে যেতে পারতো, কিন্তু রেস্টিং কন্ডিশনে সোডিয়ামের পারমিয়াবিলিটি রিয়ালি 0, বা তোদের বই লিখেছে মানে ভেরি মিনিমাম।
তাহলে রেস্টিং কন্ডিশনে পটাশিয়াম হ্যাজ মোর পারমিয়াবিলিটি অ্যাজ কম্পেয়ার টু দ্য সোডিয়াম, সোডিয়াম হ্যাজ মিনিমাম পারমিয়াবিলিটি। তার মানে কি, যদি সোডিয়াম পারমিট থাকতো তাহলে ভেতরে প্রবেশ করতে হতো, নেগেটিভিটি থাকতো না, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে সেলের ভেতরে নেগেটিভ চার্জ বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড। তার মানে কি, একটা সেল বা নিউরন সেলের কথা বলছি এখানে আমি, যখন রেস্টিং কন্ডিশনে আছে তখন হচ্ছে কি ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ মানে বুঝলি তো, আমার পকেটে কিচ্ছু নেই, মানে যা ইনকাম করে তার অনেক বেশি খরচা করে দিয়েছি, এটার মানেই হলো নেগেটিভ। মানে আগে থেকে পকেটে টাকা ছিল না, 2 টাকা ইনকাম হচ্ছে, 3 টাকা খরচা করছি, আরও বেশি খরচা করছি, আমি সবসময় জিরো ব্যালেন্সে, মানে নেগেটিভ ব্যালেন্সে, জিরো না নেগেটিভ ব্যালেন্সে চলছে। ঠিক আছে, সেই হিসেবে নেগেটিভ, মানে সেলের ভেতরে নেগেটিভ কোথাও লেখা নেই, মানে পজিটিভ চার্জ খুব কম আছে সেলের ভেতরে, এইটা হলো বেসিক কথা। সেজন্য ইনসাইড অফ দ্য সেল ইজ নেগেটিভ। এটা কেন হলো? তাহলে লিকি পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম লিক করছে, পটাশিয়াম পারমিয়াবিলিটি আছে রেস্টিং কন্ডিশনে, সোডিয়ামের পারমিয়াবিলিটি ভেরি মিনিমাম, প্লাস হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপি চ্যানেল আছে, 3টে সোডিয়ামকে থ্রো আউট করছে, 2টো পটাশিয়ামকে থ্রো ইন করছে, নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, সব মিলিয়ে অ্যাট রেস্টিং কন্ডিশন ইনসাইড অফ এ সেল, এখানে নিউরনের কথা বলছি আমরা, তাহলে সেটা হলো কি নেগেটিভ। এটাকেই বলা হয়, প্লাস বাইরেটা কি হলো পজিটিভ, কারণ এখানে পজিটিভ চার্জ অনেক বেশি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম বেরিয়ে আসছে, নেগেটিভ প্রোটিনগুলো কম আছে, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় সেল ইজ পোলারাইজড। সেল ইজ পোলারাইজড অ্যাট রেস্ট। সেল মানে নিউরনের কথাই ধরে এখানে, সে স্কেলেটাল মাসেলও হতে পারে, কার্ডিয়াক মাসেলও হতে পারে, যে কোনো মাসেল বা যে কোনো টিস্যু বা সেল। পোলারাইজড কথাটা মানে কি, পোলারাইজড কথাটা সিম্পল মানে হলো ধ্রুবীকরণ, মানে দুটো পোল ডিফারেন্ট, একটা হচ্ছে তৃণমূল, একটা বা হচ্ছে একটা বিজেপি বা কংগ্রেস, আলাদা আলাদা। ঠিক আছে, আমাদের সোসাইটিতে আলাদা গরিব বড় লোক এরকম থাকে। তো পোলারাইজড কথাটা মানে হলো যে ইনসাইডে এটা একটা পোল, এটা একটা পোল। ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, মানে ইনসাইড নেগেটিভ, আউটসাইড পজিটিভ। ঠিক আছে, এই কন্ডিশনটাকে বলা হয় যে একটা রেস্টিং কন্ডিশন সেল ইজ পোলারাইজড, মানে হচ্ছে ইনসাইড পোলটা হচ্ছে নেগেটিভ, আউটসাইড পোলটা হচ্ছে পজিটিভ, মানে ধ্রুবীকরণ, দুটো আলাদা। এদিকে একটা সেকশন মেয়েরা, তোর একটা আলাদা সেকশন ছেলেরা, দুটো আলাদা আছে, আছে তো ওই রকম ব্যাপারটা। এটা হলো বেসিক, এটা বুঝতে পারলে কিনা আগে বল। তাহলে একটা কথা সারা জীবন মনে রাখবে, রেস্টিং কন্ডিশনে যখন সেলের মধ্যে কোনো রকম স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়নি, সেল ইজ নেগেটিভ ইনসাইড, আউটসাইড পজিটিভ, দুটো ডিফারেন্ট পোল হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে পোলারাইজড কন্ডিশন। তাহলে দেখে এবার সেলের বাইরেরটা পজিটিভ, ইনসাইড হচ্ছে নেগেটিভ, তাহলে দুটো এই যে অ্যাক্রস দ্য মেমব্রেন একটা কি পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকবে, তো এটাকে বলা হয় রেস্টিং পোটেনশিয়াল। রেস্টিং পোটেনশিয়াল কথাটা মানে হলো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইনসাইড and আউটসাইড অফ দ্য সেল হোয়েন দ্য সেল ইজ অ্যাট রেস্ট। মানে যখন কোনো স্টিমুলাস, এই সেলটা রেস্টে, কেন রেস্টে বলছি, আমি বাইরে থেকে কোনো রকম স্টিমুলাস দিই না, যেই আমি একটা স্টিমুলাস দিলাম ডিফারেন্ট ঘটনা ঘটবে, সেটা কি আসছি পরে। তাহলে যখন একটা সেল রেস্টে আছে, তাহলে ইনসাইড অফ দ্য মেমব্রেন, আউটসাইড দ্য মেমব্রেন, দুটো পোলের ডিফারেন্স আছে, নেগেটিভ পজিটিভ, এটাকে বলা হয় রেস্টিং পোটেনশিয়াল, বা আরও পূর্ণ কথাটা হচ্ছে সিম্পলি আরপি হলো রেস্টিং পোটেনশিয়াল, বা আর একটা বলা হয় আরএমপি বলা হয়, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ঠিক আছে, মানে আমার পকেটে তো 2 টাকা আছে, পকেটে হাতে 5 টাকা আছে, তাহলে পার্থক্য কত? আমি যদি ইনসাইডের তুলনায় ধরি 3 টাকা -3, মানে পকেটে আমার 3 টাকা, দেখ মাইনাস, পকেটে আমার 2 টাকা আছে পকেটের ভেতরে, আর পকেটের বাইরে 5 টাকা, তাহলে পার্থক্য পকেটে তো কত কম আছে, -3 টাকা কম আছে, পার্থক্যটা কত? 3। যেহেতু কম বলে আমরা মাইনাস বলছি, মানে আমার পকেটে বাইরের তুলনায় কম আছে, তার মানে কি ডিফারেন্স একটা আছে। ওই ডিফারেন্স, ওই যে মানে এটা যেমন টাকার ডিফারেন্স, এটা হলো মানে কারেন্টের ডিফারেন্স বা পোটেনশিয়ালের ডিফারেন্স, সেই জন্য এটাকে বলছি আমরা রেস্টিং পোটেনশিয়াল বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এখানে পোটেনশিয়াল মান বেশি গেলে পোটেনশিয়াল ডিফারেন্স।
বোঝা গেল? এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা বোঝা হয়ে গেল, বাকিটা আরো ইজি। তাহলে একদম সিম্পল কথা মানে হলো, একটা রেস্টিং কন্ডিশন, সেলের ইনসাইড হচ্ছে নেগেটিভ, সেটাকে বলছি আমরা রেস্টিং পোটেনশিয়াল বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আর সেটাকে বাইরেটা নেগেটিভ, ভেতরেরটা নেগেটিভ, বাইরেরটা পজিটিভ। তাহলে এই হলো একটা সেল, একটা রেস্টিং কন্ডিশন, বারবার বলছি, এটা হলো নিউক্লিয়াস। এবার ধর একটা কোনো আমি গ্যালভানোমিটার দিয়ে যাবেন, ধর যে কোনোটা কি করে আমরা মোবাইলের দোকানে দেখবে একটা মেশিন থাকে, সেটা দিয়ে ওই ইলেকট্রিক্যাল সার্কিটগুলোকে চেক করা যায়, কাটানো হয়, ঠিক আছে। তো আমি যদি এরকম একটা মেজারমেন্ট করি, একটা ইলেকট্রোড বাইরে থাকলো, একটা ভেতরে থাকলো, ঠিক আছে, এটা মেজার করলে এখানে রিডিংটা কত দেবে? -70 মিলিভোল্ট। তার মানে এই যে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কতটা? সেটা হলো -70। এই -70 ভ্যালুটা দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা হলো স্কেলিটাল সেল, আর একটা হলো নিউরন। দুটোর ক্ষেত্রে ভ্যালুটা একই রকম থাকে। তার মানে যেটা বললাম না, যে আমার পকেটে 2 টাকা আছে, হাতে আছে 5 টাকা, তাহলে পকেটে কত কম আছে? -3 বা 3। ঠিক একই রকমভাবে এই যে নেগেটিভ আর মানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? -70। মানে ইনসাইড অফ দ্য সেল আর আউটসাইড সেল কম্পেয়ার করলে এখানে 70টা ক্যাটায়ন বেশি আছে, এখানে কম আছে। বিষয়টা হলো এই জিনিসটাই হলো -70 মিলিভোল্ট। এটা তোদের বইয়ে দেওয়া নেই, লিখে রাখতে পারিস, হয়তো কখনো এমসিকিউ দিয়ে দেয়। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এটা -90 হয়, এটা হার্ট মাসেলের ক্ষেত্রে, ঠিক আছে। মাসেল বা টিস্যু বলতে পারিস, বা সেল যাই বলে, হার্ট মাসেল বলে দে, হার্ট সেল বা কার্ডিয়াক সেল। স্কেলিটাল মাসেল আর নিউরনের ক্ষেত্রে -70, আর হার্টের ক্ষেত্রে হচ্ছে -90। এটা যখন ইসিজি পড়াবো আরও ডিটেল সেটা বলে দেবো, ঠিক আছে। কারণ -70টাই মনে রাখ, ঠিক আছে। এবার তোদের বই একটা কথা লেখা আছে, সেটা হলো নিউরন ইজ এক্সাইটেবল। এক্সাইটেবল কথাটার মানে হলো উত্তেজিত হওয়া, ঠিক আছে। যেমন ধর অনেককে তুই খারাপ কথা বললেও সে রাখবে না, সে হেসে চলে যাবে। আর কেউ আছে একটু খারাপ কথা তাকে ব্যঙ্গ কর, সে রেগে যাবে, সে এক্সাইটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে সেল রেস্টিং কন্ডিশনে, মানে বাইরে ভেতরেটা নেগেটিভ বাইরেটা পজিটিভ, যদি আমি কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করি, সে কিন্তু উল্টো হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে এক্সাইটেবল। এবার সেটা কী ঘটনা ঘটছে এবার করবো আমরা, মানে উত্তেজিত হয়, উত্তেজিত হলে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখ, এটা সেল হলো, নিউরনের ক্ষেত্রে বলছি আমরা -70 মিলিভোল্ট, ঠিক আছে। মানে ইনসাইড অফ দ্য সেল নেগেটিভ, বাইরেটা হলো পজিটিভ। সেল রেস্টিং। এবার আমি একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, গরম লাগছে, একটু সহ্য কর, ঠিক আছে। যে চালালে আমার কোনো অসুবিধা, আমাকে জোরে কথা বলতে হবে, এটাই পার্থক্য, আর কিছু নেই। হ্যাঁ, স্টিমুলাস নাহলে একটা করে, ঠিক আছে, চলো। স্টিমুলাস ধরো এই জায়গাটা, এবার স্টিমুলাস দিলাম, মারছি, লাগছে তো, ঠিক আছে। লাগছে মানে ডাইরেক্টলি কিন্তু লাগছে না। যখন আমি একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, এখানে কেমিক্যাল কিছু চেঞ্জ হবে, একটা সিগন্যাল তৈরি হবে, সিগন্যালটা সেন্সরে নার্ভ দিয়ে গেল অ্যাসেন্ডিং, তারপর ডিসেন্ডিং হলো, মোটর নার্ভ দিয়ে আসছে, তারপরে কিন্তু বুঝতে পারছি এই ঘটনাটা ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যেই হচ্ছে। কিন্তু মনে হতে পারে জাস্ট মারলাম আর লাগলো, সেটা নয় কিন্তু। রেস্টিংয়ে ছিল, আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, একটা কেমিক্যাল কিছু ডিস্টারবেন্স হবে, এক্সাইটেড হবে, সিগন্যাল ক্যারি হবে টুয়ার্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সে তখন মোটর নার্ভ দিয়ে রেসপন্স, তারপরে সে যেমন ধর তোকে আমি এখান থেকে ফোন করব, তোর সাথে কথা বলবো, কিন্তু এটা ডাইরেক্টলি তোর সাথে কানেক্ট হয় না, এখান থেকে টাওয়ারে যাবে, সেখান থেকে রিপ্লে তারপর তোর কাছে আসবে, ডাইরেক্টলি কখনো যায় না। ঠিক একই রকমভাবে যখন আমি টাচ করলাম, সঙ্গে সঙ্গে বুঝতে পারে না, এটা প্রসেস হয়ে তারপরে বুঝতে পারে, সেটা ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে হয় বলেই আমরা মানে বুঝতে পারি না কিছু, ঠিক আছে। এবার দেখ, যখন একটা স্টিমুলাস আমি অ্যাপ্লাই করব, তোদের বইয়ের ছবি দিয়েছে এরকম একটা, সেই ছবিটা দিয়ে একে আমি দেখিয়ে দিচ্ছি, একটা সেল একটা, ঠিক আছে, সবই একটা পয়েন্ট এ। নর্মালি কি ধর এই জায়গাটা, সরি, এটা হলো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, সব পয়েন্ট বি, এরকম এরকম চলে গেছে।
এরকম ছবি তোদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে কিছু চ্যানেল থাকে, এই চ্যানেলগুলোর নাম হচ্ছে কি বলবো, মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। এবার দেখ, বাইরে তো প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, আগে তো বললাম, এরা সবসময় কি চাইবে ভেতরে আসতে, কিন্তু এদের পারমিয়াবিলিটি নেই। কিন্তু এখানে কিছু চ্যানেল থাকে রেস্টিং কন্ডিশনে, যে চ্যানেলগুলোকে বলা হয় মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। মানে যখন টাচ বা কিছুটা অ্যাপ্লিকেশন হলো স্টিমুলাস, ও সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। বোঝা গেল? তার মানে দরজা আছে, আমি এটা খুলতে গেলে আমাকে এটা ওপেন করতে হবে তো, কিন্তু এটা ছিল, কিন্তু আমি এটা ওপেন করবো তারপরে যাবো। সোডিয়াম চ্যানেলগুলো আগে থেকে ছিল বন্ধ ছিল, মানে লক করা আছে, ওটা যে একটা কোনো স্টিমুলাস পেলে ওটা ওপেন হয়ে যায়। মানে ওদের তালা মানে চাবিটা হচ্ছে এটা স্টিমুলাস, যে স্টিমুলাস পেলো ওই জন্য মেকানিক্যালি সেন্সিটিভ। সেটা যেখানে আমি চর মারছি, থাপ্পড় মারছি, কেটে দিতে পারি, বা অন্য একটা ঠান্ডা বা গরম যে কোনো স্টিমুলাস দিচ্ছি, তাহলে যখনই একটা কোনো স্টিমুলাস অ্যাপ্লাই হচ্ছে, সে মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো মানে তালাটা খুলে গেল, তাহলে গেটটা ওপেন হয়ে গেল। তাহলে কি করবে এবার, বাইরে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, ভেতরে সোডিয়াম আসতে শুরু করবে, প্রচুর সোডিয়াম আছে, একদম প্রচুর সোডিয়াম ভেতরে চলে আসে। তাহলে যখনই বেশি সোডিয়াম তখন তাহলে কি হবে, তাহলে সেলের ভেতরটা কি ছিল নেগেটিভ, প্রচুর ক্যাটায়ন, তাহলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে এবার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করেছি, তাহলে ডিউ টু ওপেনিং অফ দ্য মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল, তাহলে কি প্রচুর সোডিয়াম আসে, তাহলে কি হবে ঘটনাটা এখানে, তো আমি এই পয়েন্টে দেখাচ্ছি, এই সেলের ভেতরে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে অনেক বেশি। তাহলে এই জায়গাটা আবার কি নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এটা এখানে যেমন ছিল থাক, আমি পরের পয়েন্টে দেখাচ্ছি, এখানে চলে আসবে, এখানে চলে আসবে পয়েন্ট এ। তাহলে এখানে কি হবে, তাহলে বাইরেটা পজিটিভ হয়ে গেল আর বাইরেটা নেগেটিভ। সাপোজ আর একটা পয়েন্ট বি, তাহলে এখানে কি ছিল, পজিটিভ আগে থেকে নেগেটিভ ছিল এখানে, এটা বোঝা গেল। তাহলে দেখ, তাহলে এই যে সেলের ভিতরে সোডিয়াম আসলো, তো সোডিয়ামটা চুপচাপ এখানে বসে থাকবে না, ও তো মুভ করবে চারিদিকে। তাহলে সোডিয়ামটা সামনের দিকে মুভ করবে, তাহলে যে সোডিয়ামটা সামনে মুভ করবে, তাহলে কি হবে, এই নেগেটিভটা আবার পজিটিভ হয়ে যাবে। মানে ধর আমার ছিল না নেগেটিভ, মানে টাকা ছিল না, হঠাৎ লটারি লেগে গেছে, 1 কোটি টাকা পেয়ে গেছে লটারিতে, চারিদিকে টাকা 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 পড়ে থাকবে এখানে, কিন্তু প্রচুর মিলিয়ন মিলিয়ন সোডিয়াম এন্ট্রি হয়েছে, ও তো সব দিকে মুভ করবে। একটা দুটো সোডিয়াম, মিলিয়ন মিলিয়ন সোডিয়াম এসছে, তাহলে সোডিয়ামটা মুভ করবে, আর তো নেগেটিভ থাকবে না, যত ধার দেনা ছিল সব মিটিয়ে তো বাড়িয়ে করে দেবে, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে সোডিয়াম চারিদিকে মুভ, তাহলে কি হবে, এখানে পজিটিভ হলো, তাহলে পরের পয়েন্টটা তো পজিটিভ নেগেটিভ এরকম হবে, নেগেটিভ পজিটিভ হবে। এবার দেখ, হুম, আচ্ছা একটা পয়েন্ট করে দেখো, একসঙ্গে অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখ, এখানে নেগেটিভ ছিল, বাইরে পজিটিভ, তাহলে কি হচ্ছে এবার দেখ, এটা যে সার্কিট হয়, তাহলে প্রথমে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই দিকে, এটা তো বি পয়েন্ট ধর এটা, তাহলে এ পয়েন্ট থেকে কারেন্ট এর দিকে যাবে, আর বাইরে কি হবে, বি থেকে এর দিকে কারেন্টটা মুভ, তাহলে কি হলো দেখ, এ আর এ বি পয়েন্ট হলো, এটা হলো ইনসাইড, তাহলে এখানে কারেন্টটা মুভ করছে এইদিকে, আর এদিকে কারেন্টটা মুভ করছে এইদিকে, তাহলে এটা কি হলো, কমপ্লিট লুপ হয়ে গেল, কারেন্ট ফ্লো হচ্ছে এরকম। তাহলে এরকম কারেন্ট ফ্লো হতে হতে চলতে হবে, পজিটিভ হবে, আবার মুভ করবে, পজিটিভ পজিটিভ হবে, এরকম করে করে সিগন্যালটা যেতে শুরু করবে, ঠিক আছে। তাহলে দেখ, প্রথমটা কি ছিল, রেস্টিং পোটেনশিয়াল, এবার পোটেনশিয়ালটা কি একটা জায়গাতে আছে, কি মুভ করছে, ধীরে ধীরে মুভ করছে, সামনের দিকে মুভ করছে। তাহলে এই যে পোটেনশিয়াল মুভ করছে ইন অ্যাকশন, ফিজিক্সের ভাষা আমরা অ্যাকশন কাকে বলি, যখন কোনো ডিসপ্লেস একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে আমরা বললো ওয়ার্ক ডান, আর ডিসপ্লেসমেন্ট না হলে ওয়ার্ক ডান বলেন অ্যাকশন হয়। তাহলে এখানে পোটেনশিয়ালটা আস্তে আস্তে সামনের দিকে মুভ করছে ইন অ্যাকশন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফরওয়ার্ড প্রোপাগেশন হচ্ছে, তাহলে পোটেনশিয়ালটা অ্যাকশনে আছে, মুভমেন্ট করছে, তারই নাম হয়ে গেল অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল কথাটা মানে হলো পোটেনশিয়াল ইন অ্যাকশন, হোয়াট ইজ অ্যাকশন, সামনের দিকে মুভ করছে, একটা সিগন্যাল ক্যারি হচ্ছে, কিভাবে, যে সোডিয়াম যত মুভ করবে আস্তে আস্তে সামনের দিকে সেন্সেশনটা ক্যারি হবে, এটাই হলো বেসিক্যাল অ্যাকশন পোটেনশিয়াল, ঠিক আছে। এবার দেখ,
এই যে ঘটনাটা ঘটেনটা খুব ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে হয়, তো দিলে বুঝতে পারে, এখানে মারলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারে, তার মানে কি ঘটনাটা খুব ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটছে। তাহলে এই যে সেলের ভেতরে প্রচুর সোডিয়াম গেন হলো, এটাকে তো আবার রিভার্স করতে হবে, ও তো থাকবে না। আর ফির হেরাফেরি সিনেমা দেখেছিস তো, গরিব ছিল বড় লোক হলো আবার গরিব হয়ে গেল। তাহলে সেল সবসময় নেগেটিভে থাকতে চাই, ও টাকা গেন হয়ে যা, দরকার নেই আমরা আমার টাকা ফেলে দাও। তার মানে ও যতটা গেন করেছে পজিটিভিটি, আবার লস করে আবার রেস্টিং কন্ডিশনে ফিরে যাবে। তখন কি করবে, মুহূর্তের মধ্যে একটা, দেখ এখানে তো পটাশিয়াম ছিলই, প্রচুর পরিমাণে পটাশিয়াম, একটা লিকি পটাশিয়াম চ্যানেল ছিল মুভ করছে, এখানে আরও কিছু পটাশিয়াম চ্যানেল থাকে, এগুলো আরও বেশি করে ওপেন হয়ে যাবে। তাহলে তখন কি হবে, আরও বেশি বেশি করে পটাশিয়াম লস হবে। তার মানে যে পজিটিভিটি গেন করেছিল আবার পটাশিয়াম লস করে আবার সে নেগেটিভ হয়ে যাবে। এই ঘটনাটা বারবার হতে থাকবে, সিগন্যালটা আস্তে আস্তে ক্যারি হবে। এটাই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। মানে তোদের বইয়ে মানে কি বলবো, মানে খুব সামান্য 25% ডিসকাশন আছে, বেশিরভাগটাই নেই। আরও কিছু ঘটনা ছিল, ওগুলো বলেনি, আমি আর বলবো না। বোঝা গেল? এই অব্দি বুঝতে পেরেছিস না? তোদের বইয়ে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, ভালো করে বুঝিয়ে দিলাম, এটা পড়বি। এবার একটা ছবি আঁকি, আরো ভালো বুঝতে পারবে। এই হচ্ছে ব্রেন, এই হলো স্পাইনাল কর্ড, এবার ধর এখানে একটা অর্গান আছে, ঠিক আছে। এবার এখান থেকে নিউরন যাচ্ছে, উপরে গেল, আবার আসছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখ, এখানে একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, এটা রেস্টিং কন্ডিশনে ছিল, রেস্টিং পোটেনশিয়ালে ছিল। যে আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, সেই অ্যাকশন পোটেনশিয়ালটাই বেসিক্যালি ক্যারি হচ্ছে, ক্যারি হবে ওপর আবার আসবে, সেই অ্যাকশন পোটেনশিয়াল ইফেক্ট আবার আসবে, এসে এখানে একটা সেন্সেশন আমি পারসিভ করবো, টাচ ছিল, টেম্পারেচার, পেন, যেরকম সেন্সেশন হতে পারে, ঠিক আছে। এটাই হলো বেসিক্যালি অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালটা কিছু না, যে মেমব্রেন পোটেনশিয়াল সেটা ডিস্টার্ব হবে, রিভার্স হবে, সিগন্যালটা আস্তে আস্তে ক্যারি করবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। তোদের বই এটুকুই লেখা আছে, এর থেকে বেশি আর আমি বলবো না। হ্যাঁ, এবার একটা জিনিস এখানে বলে দিই, তাহলে এবার দেখ, প্রথমে সেল কি ছিল, নেগেটিভ পজিটিভ, এটাকে আমরা কি বলছি, পোলারাইজড, তাই তো। পরের স্টেপে কি হলো, আফটার স্টিমুলাস দিলাম, তাহলে কি হলো, এটা হলো নেগেটিভ, তাহলে এটা দেখ পোলারাইজ ছিল, পোলারাইজড উল্টো হয়ে গেছে, তাই তো। তাহলে এটাকে বলবো আমরা ডিপোলারাইজড। মানে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, মানে পোলারাইজটা আমি উল্টো করে দিলাম। আবার নেক্সট স্টেপে কি হবে, পটাশিয়ামগুলো বেরিয়ে যাবে, আবার কি হবে, ইনসাইড হয়ে যাবে নেগেটিভ, আবার পজিটিভ হয়ে যাবে। তাহলে পোলারাইজ কন্ডিশনটা আবার ফিরে এলো, পুনরায় ফিরে এলো, তাহলে সেটাকে আমরা কি বলবো, রিপোলারাইজড। তাহলে পোলারাইজড, ডিপোলারাইজড, আবার রিপোলারাইজড, এভাবে চলতে থাকবে। তো প্রসেসটাকে বলবো আমরা পোলারাইজেশন, এটাকে বলবো ডিপোলারাইজেশন, এটাকে বলবো আমরা রিপোলারাইজেশন। মানে সেলের কন্ডিশনটা হচ্ছে পোলারাইজড, ডিপোলারাইজড বা রিপোলারাইজড, কন্ডিশনটাকে আমরা কি বলবো, এটা হলো কন্ডিশন, আর মেকানিজমটা হচ্ছে পোলারাইজেশন, এটাকে বলবো আমরা ডিপোলারাইজেশন। আর এই প্রসেসটার নাম হয়ে গেল কি, রিপোলারাইজেশন। মানে পুনরায় রিপোলারাইজড হয়ে গেল, রিপোলারাইজ, রি মানে পুনরায়, ডি মানে উল্টো। বোঝা গেল জিনিসটা? এই তিনটা মনে রাখতে হবে, ইসিজি পড়তে গেলে এই কথাটা আসবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, রিপোলার, তখন মাথায় ওই জন্য আমরা পড়াইনি জিনিসটা কি করতে গিয়ে চলে আসবে। তাহলে পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, এটা চলতে থাকবে এরকম, ঠিক আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই তো? না থাকারই কথা। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে তো কয়েকটা কথা বলে দিই, দুটো জিনিস, খুব ছোট ছোট ডিসকাশন, দুটো কথা ঘুরিয়ে ফিরিয়ে খুব পাবি, একটা হলো গ্রে ম্যাটার, আর একটা হলো
হোয়াইট ম্যাটার। ম্যাটার কথাটার মানে কি? পদার্থ। আর ম্যাটার মানে আরেকটা হয় মানে কোন, মানে কোন পরিস্থিতি ম্যাটার কি ব্যাপার এরকম, ঠিক আছে। তাই গ্রে ম্যাটার মানে গ্রে দেখতে, আর হোয়াইট ম্যাটার মানে হোয়াইট দেখতে। সিম্পল কনসেপ্ট, জিনিসটা বোঝার চেষ্টা কর। এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা লাগবে। তোদের বইয়ে বারবার কথাটা এসছে কিন্তু কোথাও এক্সপ্লানেশনটা দেওয়া নেই যে কেন জিনিসটা এরকম হয়। এবার দেখ, নিউরনের এটা সেল বডি হয়, তাই তো, আর ডেনড্রাইট আছে, একটা অ্যাকশন আছে। এখানে আমরা কি দেখি যে মাইলিনেশন আছে, সোয়ান সেল, এটা নিউক্লিয়াস। এবার দেখ, আমি যদি নিউরন যদি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি যে এটা কি বলেছিলাম, মাইলিনেশন মানে কভারিং করে দেওয়া, মাইলিনেশন বা মাইলিন, এটা বেসিক্যালি কি ফ্যাট দিয়ে তৈরি, ঠিক আছে। তো ফ্যাটকে দেখতে কীরকম হয়, আমরা তো ফ্যাট দেখি তো, মানে অ্যানিম্যাল ফ্যাটগুলো সাদা টাইপের, গ্রেস টাইপের হয়, ঠিক আছে, মানে একদম সাদা না, মানে সাদার মতো দেখতে, ঠিক আছে। তাহলে যে নার্ভাস সিস্টেমে আমি দেখবো যে এই অ্যাকশন বেশি করে আছে আর মাইলিনেশন বেশি করে আছে, তাহলে এখানে আমি একটা আন্ডার মাইক্রোস্কোপ দেখছি এখানে প্রচুর অ্যাকশন আছে, প্রচুর পরিমাণে মাইলিনেশন এখানে আছে। তাহলে আন্ডার দ্য মাইক্রোস্কোপ কী দেখবো না, হোয়াইট, মানে কী দেখবো, হোয়াইট দেখবো তো, মানে ফ্যাট দেখতে পাবো বেশি। তাহলে নার্ভাস সিস্টেমের যে জায়গাটাতে আমি অ্যাকশন বেশি পাবো, তাহলে মাইলিনেশন বেশি থাকবে। তাহলে আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমি কি দেখবো, হোয়াইট দেখবো। তাহলে নার্ভাস সিস্টেমের যে জায়গাটায় অ্যাকশন বেশি আছে, মাইলিনেশন বেশি আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি হোয়াইট ম্যাটার। আর যে জায়গাটার সেল বডি তো মাইলিনেশন নেই, ওটা তো সেল একটা, তো কোনোটা জায়গায় প্রচুর সেল বডি আছে, এখানে কোনোটা জায়গাতে প্রচুর সেল বডি আছে। তাহলে এই জায়গাটা আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখবো, তাহলে কি দেখবো, গ্রে দেখবো। তাহলে সেটাই হলো গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। তাহলে যখন নার্ভাস সিস্টেম এটা দেখবে গ্রে ম্যাটার বলছে, তার মানে সেখানে সেল বডি বেশি আছে। এবার দেখ, এরকম হয় না শুধু সেল বডি আছে অ্যাকশনে, এরকমটা হয় না, আর শুধু অ্যাকশন আছে সেল বডি না, এরকম হয় না, মানে পার্সেন্টেজ। আমি দেখবো যে যেখানে সেল বডি বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাকশন, তাহলে আমি সে গ্রে দেখবো। আর যেখানে সেল বডি কম আছে, অ্যাকশন বেশি আছে, মাইলিনেশন বেশি আছে, সেখানে আমি হোয়াইট দেখবো। তাহলে নার্ভাস সিস্টেমে যখনই কথাটা শুনবি যে গ্রে, আচ্ছা তাহলে ওখানে সেল বডি বেশি আছে, আর যখনই শুনবো হোয়াইট ম্যাটার, আচ্ছা ওখানে তাহলে অ্যাকশন বেশি আছে, মাইলিনেশন বেশি আছে, বাস এইটা হলো কনসেপ্ট, আর কিছু নেই। এবার দেখ, এই জিনিসটাই ব্রেনে কিভাবে থাকে আর স্পাইনাল কর্ডে কিরকম থাকে। এটা হচ্ছে ব্রেন, আর নিচে হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। এবার দেখ, এটাকে আমরা কি বলি, কর্টেক্স, এটাকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়, একটু পরে আবার আসবো। বাইরের লেয়ারটা কর্টেক্স বলা হয়, যে কোনো অর্গানের বাইরের লেয়ারটাকে আমরা কর্টেক্স বলি। সেরিব্রাল কেন, সেরিব্রাম বলা হয়, সেরিব্রাম, সেই থেকে সেরিব্রাল কর্টেক্স। এইখান থেকে নিউরনগুলো শুরু হয়, তাহলে এখানে সেল বডিগুলো কি থাকবে, বেশি করে থাকবে। এটা তো হায়ার সেন্টার, তাহলে নিউরনগুলো এখান থেকে শুরু হচ্ছে, তাহলে শুরু হচ্ছে মানে কি সেখানে সেল বডিগুলো বেশি থাকবে। তাহলে যদি আমি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি, তাহলে ব্রেনের কর্টেক্সটাকে আমি কি দেখবো, গ্রে দেখবো। তাহলে এটাই হয়ে যায় বেসিক্যালি গ্রে ম্যাটার। তাহলে কর্টেক্সটাই হচ্ছে বেসিক্যালি গ্রে ম্যাটার। আর এবার ভিতরে কি হচ্ছে, এখানে অ্যাকশনগুলো বেশি আসছে, তাহলে এই জায়গাটা আমার কি হয়ে যাবে, হোয়াইট ম্যাটার। আমি আগেও বলেছি যে এরকম না যেখানে কোনো গ্রে ম্যাটার নেই বা সেল বোর্ডে নেই, এরকম হয় না, ডেফিনেটলি আছে। প্লাস এরকমও আছে যে হোয়াইট ম্যাটার তো আছেই, মাঝে মাঝে আপনি গ্রে ম্যাটারও আছে, মাঝে মাঝে গ্রে ম্যাটারও আছে, সেগুলো কি পরে আসবো, তোদের বইয়ে ডিসকাশন আছে, বলবো আমি। তাহলে খুব সিম্পলি যেটা আমরা মানে মনে রাখার চেষ্টা করবো যে ব্রেনের যে বাইরেরটা মানে আউটার লেয়ার বা আপার লেয়ারটা কর্টেক্স, সেখানে সেল বডি বেশি আছে, সেখানে আমরা গ্রে ম্যাটার দেখবো। আর ইনসাইডে সেখানে মানে অ্যাকশন বেশি বলে হোয়াইট ম্যাটার, আর জায়গায় জায়গায় বিক্ষিপ্ত কিছু আমরা গ্রে ম্যাটার দেখতে পাবো। এটা বোঝা গেল। এবার দেখ, এবার স্পাইনাল কর্ডে এসে কি ঘটনাটা ঘটছে। ছবিটা একটু বড় করে আগে বুঝতে সুবিধা হবে।
এটা ক্রস সেকশন, মানে স্পাইনাল কর্ডে ক্রস সেকশন একটা। ঠিক আছে, যেমন ধরি পেনটা দেখ, এটা উপর থেকে আমি ক্রস সেকশন দেখছি, এরকম স্পাইনাল কর্ডে ক্রস সেকশন এটা। এবার দেখ এরকম একটা আমি ছবি আঁকছি, না সরি, আচ্ছা এইটা হলো সেন্ট্রাল ক্যানাল, মানে হচ্ছে স্পাইনাল কর্ডটা না মাঝখানে একটা ক্যানাল থাকে, এরকম একটা ক্যানাল থাকে স্পাইনাল কর্ডে। এটা হচ্ছে কি জানে সেন্টার, আমি একটা সেকশন দেখছি, তাহলে যখনই আমি দেখবো একটা মাঝখানে কি দেখবো, একটা ফুটো দেখতে পাবো, এটাকে বলে সেন্ট্রাল ক্যানাল বলা হয়। এই জিনিসটা হলো সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ড। তাহলে এই জিনিসটা হলো সেন্ট্রাল ক্যানালের পার্ট অফ দ্য সেন্ট্রাল ক্যানাল। এবার দেখ এখানে কি হচ্ছে, সেন্সর নার্ভগুলো এখান থেকে গেল, এখানে শেষ হয়, এখান থেকে সেলগুলো শুরু হচ্ছে উপর, মানে কি ধর একটা নিউরন কখনো এরকম হয় না, কন্টিনিউয়াস হয় না, একটা সেন্সরে নার্ভ যাচ্ছে, গিয়ে যখন এই জায়গাটাতে মানে পিছন দিক দিয়ে এন্ট্রি হচ্ছে, এখানে নার্ভটা শেষ হয়ে যায়, সেখান থেকে আরেকটা গ্রুপ অফ নিউরন শুরু হয়। যখন নিউরন তাহলে শুরু হবে, তাহলে কি সেল বডি থাকবে এখানে, আবার একটা নার্ভ এখান থেকে আসছে, আরেকটা তৈরি হলো, সেল বডিগুলো এখানে বেশি থাকবে। আবার যখন উপর থেকে নামছে, এখানে সে নিউরনটা শেষ হলো, অ্যাকশনটা শেষ হলো এখানে, এখান থেকে আবার মোটর নিউরনগুলো নতুন করে শুরু হচ্ছে, এটা এটা ডিসেন্ডিং, তো এটা শেষ হয়ে গেল, তাহলে মোটর নার্ভটা আবার বেরিয়ে আসছে এবার। তাহলে এবার দেখ এই পোর্শনটাই যে মানে স্পাইনাল কর্ডের মাঝ পোর্শনটাই আমরা কি বেশি থাকবে, এসব জায়গাতে সেল বডি বেশি থাকবে, আর বাইরের গুলোতে অ্যাকশনগুলো বেশি থাকবে। তাহলে এই যে আমি স্পাইনাল কর্ডে সবসময় ছবি আঁকছি এরকম, ঠিক আছে, এটা হলো সেন্ট্রাল ক্যানাল। অ্যাকচুয়ালি এই যে এই শেপের পোর্শনটা, এটা এইচের মতো দেখতে হয় খানিকটা, এইটা বেসিক্যালি কি এখানে সেল বডিগুলো বেশি আছে, এটাকে বলে গ্রে ম্যাটার। আর বাইরের যে পোর্শনটা, যেগুলোতে অ্যাকশনগুলো বেশি মুভ করে, এই যে এই পোর্শনগুলো, এগুলোকে বলছি আমরা হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তাহলে যখন আমি স্পাইনাল কর্ডের ছবি আঁকছি এরকম আমি, আর ভেতরে কোনো জিনিস এঁকে দিলাম, এটা এই শেপের হর্নের মতো, ঠিক আছে, এইটা কিছুই না, এটা হলো গ্রে ম্যাটার, আর বাইরেরটা হলো হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তা এটাকে বলা হয় পোস্টেরিয়র হর্ন, মানে হর্নের মতো দেখতে, এটা সোজা তো নয়, এটাকে পিছন দিকে বলে, এটাকে বলি আমরা পোস্টেরিয়র হর্ন, আর সামনের দিকটাকে বলি আমরা অ্যান্টেরিয়র হর্ন। তাহলে এই সেন্ট্রাল জিনিসটাই হচ্ছে বেসিক্যালি গ্রে ম্যাটার, আর বাইরেটা হলো হোয়াইট। তাহলে দেখ আমরা কি দেখলাম, ব্রেনের ক্ষেত্রে কি দেখলাম, বাইরের দিকে হোয়াইট ম্যাটার, আর স্পাইনাল কর্ডে উল্টো হয়ে গেল, ভেতরটা হয়ে গেলো গ্রে ম্যাটার, বাইরেরটা হলো হোয়াইট ম্যাটার। এই জিনিস সারা জীবন মনে রাখবে, যখন আমি ছবিটা আঁকবো এটাই মাথায় আসবে, যে ব্রেনের বাইরেটা এখানে দেখ, এখানে শুরু হচ্ছে তাহলে সেল বডি, বেসিক্যালি এখান থেকে তো সেলগুলো শুরু হচ্ছে, নতুন নিউরনগুলো, তাহলে সেল বডিগুলো বেশি থাকবে এখানে, এটা সবসময় যেন মনে রাখবে। ঠিক আছে, যে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার জিনিসটা কি। তাহলে স্পাইনাল কর্ডের আবার ক্রস সেকশন বারবার এরকম আঁকার চেষ্টা করবে, আঁকবে, এগুলো হলো হোয়াইট ম্যাটার, আর এটা হলো মাঝখানে, এটা হলো গ্রে ম্যাটার। তাহলে ব্রেনের বাইরেরটা হচ্ছে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার, বিক্ষিপ্ত কিছু গ্রে ম্যাটার আছে, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টো, বাইরেরটা গ্রে ম্যাটার, ভেতরেরটা সরি বাইরেটা হোয়াইট ম্যাটার, ভেতরেটা গ্রে ম্যাটার। বোঝা গেল তো এই অবধি? এত ডিটেলস লেখা নেই তোদের বইয়ে, কিন্তু বারবার এসে ডিসকাশনটা বলে দিলাম ওই জন্য। আর একটা ছোট্ট কনসেপ্ট দেবো, 2 মিনিট লাগবে, তারপর আবার টপিকে ফিরে যাব। এখানে দুটো সেন্টার বা নার্ভাস সিস্টেম পড়তে গেলে দুটো কথা বারবার আসবে, একটা আছে নিউক্লিয়াস বা নিউক্লিয়াই, বহু বচনের নিউক্লিয়াই, আর একটা গ্যাংলিয়া, এই দুটো কথা পাবে। ঠিক আছে, তা নিউক্লিয়াই বা নিউক্লিয়াস আর গ্যাংলিয়া, দেখ একটা সেলের নিউক্লিয়াস একটা, ওটা আলাদা জিনিস, কিন্তু সেটা নিউক্লিয়াস মানে সে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে, তার ভেতরে ডিএনএ আছে। কিন্তু নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নিউক্লিয়াই বা নিউক্লিয়াস কথাটার মানে হলো, মানে দুটোর ক্ষেত্রেই গ্যাংলিয়া হোক বা এটা কিছুই না, এক কথাই হচ্ছে এটা হলো কালেকশন অফ সেল বডি, কালেকশন অফ সেল বডি, মানে ধরো কোন একটা জায়গাতে অনেকগুলো সেল বডি একসঙ্গে আছে, অ্যাকশনগুলো শুরু হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে কালেকশন অফ সেল বডি, তার নাম হচ্ছে নিউক্লিয়াই বা গ্যাংলিয়া। তাহলে দুটো আলাদা নাম কেন? নাম তো অবশ্যই আছে।
আমি তো রাজ্যের কর্মচারী, তাহলে আমি রাজ্য সরকারের আন্ডারে থাকলে আমি কি বলবো, রাজ্য কর্মচারী। আর যারা সেন্ট্রাল আন্ডার, মানে কি বলবো, সেন্ট্রাল কর্মচারী। তাই, কিন্তু সবাই কর্মচারী কিন্তু। তো একই অফিসে তুই আমি কাজ করি, তুই সেন্ট্রাল আন্ডার, আমি ওয়েস্ট বেঙ্গলের আন্ডার, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম যে যদি সেটা ব্রেন স্পাইনাল কর্ড, এই দুটোকে আমরা কি বলছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কোথাও যদি কালেকশন অফ সেল বডি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা নিউক্লিয়াই। আর যদি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো সেল বডির কালেকশন হয়, তার নাম হয়ে যাবে গ্যাংলিয়া। বোঝা গেল? তাহলে গ্যাংলিয়া নিউক্লিয়াস কিচ্ছু না, জাস্ট কালেকশন অফ সেল বডি। যদি উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয় তাকে বলবো নিউক্লিয়াস বা নিউক্লিয়াই। আর যদি সেটা আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে বলবো আমরা গ্যাংলিয়া। মানে একই অফিসে দুজন কর্মচারী, রাজ্যের আন্ডার একজন, সেন্ট্রালের আন্ডারে, আর কিছু না। এটা কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়ে গেল নিউক্লিয়াস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয়ে গেল কি গ্যাংলিয়া। জিনিসটা একই, বোঝা গেল? বাস, এবার মেন টপিকে ফিরে যাব। ঠিক আছে, বইটা দেখি। এটা নাম কি দেখি, ট্রান্সমিশন অফ ইম্পালসেস। ঠিক আছে, দেখ, ট্রান্সমিশন অফ ইম্পালসেস ব্যাপারটা কিছুই না, খুব মানে সিম্পল জিনিস। একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, ঠিক আছে, এবার তাহলে সেটা ক্যারি হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আবার সেখান থেকে সিগন্যাল আবার মোটর নার্ভ দিয়ে আসবে, এটাই তো বেসিক্যালি। দেখ, প্রথমে সেন্সরে নার্ভ দিয়ে যাচ্ছে, এখানে শেষ হলো, তারপর অ্যাসেন্ডিং গেল, আবার ডিসেন্ডিং আসছে, আবার মোটর দিয়ে আসছে। এটাই তো, এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, সেটা এবার যাচ্ছে, যাচ্ছে, আবার আসছে, আবার আসছে। এই যে একটা সিগন্যালের ট্রান্সমিশন হচ্ছে, এটা কিভাবে হয়? দেখ, এবার এইটা বুঝতে গেলে একটা জিনিস জানতে হবে। দেখ, একটা নার্ভ কত লম্বা, ধর এখান থেকে নার্ভ তৈরি হলো, একটা হচ্ছে, আসছে, উঠছে, অনেক লম্বা। তো তাহলে একটা নার্ভ কখনো একটা নিউরন দিয়ে তৈরি হয় না, ঠিক আছে। নিউরন তো খুব ছোট, মাইক্রোস্কোপে খালি তো নার্ভ খালি চোখে দেখতে পাবে, নিউরন তো খালি চোখে দেখতে পাবে না। একটা নার্ভের মধ্যে মিলিয়ন মিলিয়ন নিউরন থাকে। তা নিউরনগুলো বিন্যস্ত হয়ে, তাহলে ধর এখান থেকে এই একটা নার্ভ, এতটা একটা নার্ভ একটা, আমি আগের দিন এটা বলেছিলাম। তাহলে একটা পুরো নিউরন তো এরকম হয় না, অনেকগুলো নিউরন মিলে নার্ভ তৈরি করে। তাহলে কি, ধর এই একটা নিউরন এখান থেকে শুরু হলো, এই যাচ্ছে, এখানে আবার একটা নিউরন তৈরি হলো, আবার যাচ্ছে, তারপর স্কেলিটাল মাসেল, একটা মোটর অর্গান, স্কেলিটাল মাসেল বা সেল যাই বলিস, ঠিক আছে। তাহলে দেখ, দুটো নিউরনের মাঝখানে একটা সংযোগ স্থল আছে, এখানে সংযোগ স্থল আছে। এই সংযোগ স্থলগুলো কি বলা হয়, সাইনাপস বলা হয়, আগের দিনই বলেছিলাম, সাইনাপস। এবার আমাদের বডিতে দু রকমের সাইনাপস থাকে। একটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল সাইনাপস, এটা আমাদের বডিতে খুব কম থাকে এবং এটা নিয়ে কোনো ডিসকাশনও নেই, জিনিসটাকে বুঝিয়ে বলছি আমি। আর একটা হচ্ছে কেমিক্যাল সাইনাপস। ইলেকট্রিক্যাল সাইনাপস কথাটা মানে কি, ধর এখানে একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে একটা আমি স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, তো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, এটা আবার সামনের দিকে যাবে। এবার দেখ, ইলেকট্রিক্যাল সাইনাপস কথাটা মানে হলো যে দুটো নিউরন একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকবে। মানে এই একটা নিউরন শেষ হলো, মানে এখানে শেষ হচ্ছে, পরের নিউরনটা একদম টাচ করে আছে। তার মানে কি, তাহলে এখান থেকে যে ইলেকট্রিসিটি বা অ্যাকশন পোটেনশিয়াল ডাইরেক্টলি নেক্সট নিউরনে চলে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইনাপস, মানে সার্কিটটা একবার কন্ট্যাক্টে আছে, মানে দুটো নিউরন পরপর কন্ট্যাক্টে আছে। মানে এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল জাস্ট এখানে গিয়ে আবার ডাইরেক্টলি মানে ট্রান্সমিট হয়ে যাবে। এটা আমাদের ডিসকাশনে বই, আমাদের শরীরে বেশি থাকেও না, ঠিক আছে। কেমিক্যাল সাইনাপস কথাটার মানে হচ্ছে, ধর এখানে একটা গ্যাপ আছে একটা, এখানে আমরা কি দেখেছি, ভেসিকেল থাকে, এর মধ্যে কি থাকে, অ্যাসিটাইল কোলিন, এটা তো একটা কেমিক্যাল। তাহলে যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল রিচ করবে, এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল এই অ্যাসিটাইল করে রিলিজ হবে, রিলিজ হয়ে তাহলে এখান থেকে তো রিলিজ হলো অ্যাকশন, এই অ্যাকশন এই অ্যাসিটাইল কোলিন এখানে বাইন্ড করবে অ্যাসিটাইল কোলিন,
তারপরে আবার একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে দেখ, একটা নিউরন থেকে আরেকটা নিউরন যখন গ্যাপ আছে, তাহলে ডাইরেক্টলি ইলেকট্রিসিটি যেতে পারছে না। তাহলে প্রথমে একটা কেমিক্যাল রিলিজ হবে অ্যাসিটাইল কোলিন, সেই অ্যাসিটাইল কোলিন পরে নিউরনটা থেকে অ্যাটাচ করবে, সেখানে কিছু ঘটনা ঘটবে, তারপর আবার একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। এই যে সাইনাপসটা, এটাই হচ্ছে বেসিক্যালি কি কেমিক্যাল সাইনাপস, মানে ওই সাইনাপসটা গ্যাপটাতে ইলেকট্রিক্যাল ট্রান্সফার হচ্ছে ভায়া কেমিক্যাল রিলিজ, ভায়া রিলিজ অফ অ্যাসিটাইল কোলিন, যেটাকে বলে আমরা নিউরো ট্রান্সমিটার। সেটাই হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল সাইনাপস। এবার কেমিক্যাল সাইনাপসটাই তোদের বইয়ে ডিসকাশনে সেটা বলবো এবার কি করে হচ্ছে। বোঝা গেল তো ইলেকট্রিক্যাল সাইনাপস আর কেমিক্যাল সাইনাপসের কনসেপ্ট। তাহলে এবার দেখ, এভাবে ড্র করছে একটা, এই নিউরন আসছে, এখানে কি আছে ভেসিকেল আছে, এর মধ্যে কি আছে অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। সাপোজ এখানে আরেকটা নিউরন আছে, মানে সেল বডি শুরু হবে এবার এখানে। যেগুলো কেমিক্যাল সাইনাপস, এখানে এই যে গ্যাপটা এটা হলো সাইনাপস, ঠিক আছে। এখানে কিছু ফ্লুইড থাকে, আর বডি ফ্লুইড থাকে একটা, মানে এই সাইনাপসটা মানে গ্যাপটা মানে একটি কিছুর ফ্লুইড থাকে, বডিতে যেরকম ফ্লুইড থাকে এরকম, মানে এটা হলো ফ্লুইড ফিল্ড একটা গ্যাপ বা সাইনাপস। এবার দেখ, তাহলে এইটা হলো সাইনাপস মানে গ্যাপটা, তাহলে এটা একটা মেমব্রেন, এটার মেমব্রেন, তাহলে এই মেমব্রেনটাকে আমরা কি বলবো, প্রি সাইনাপটিক মেমব্রেন। সাইনাপসের আগের যে মেমব্রেন, মানে যে নিউরন থেকে সিগন্যালটা আসছে, তারপরে সাইনাপস, তাহলে এটাকে আমরা কি বলবো, প্রি সাইনাপটিক মেমব্রেন, মানে সাইনাপসের আগের মেমব্রেন প্রি। আর এই মেমব্রেনটাকে আমরা কি বলবো, পোস্ট সাইনাপটিক মেমব্রেন। তাহলে প্রি সাইনাপটিক মেমব্রেন, তারপরে সাইনাপস, তারপরে পোস্ট সাইনাপটিক মেমব্রেন। আর যখন একেবারে নার্ভটা শেষ হচ্ছে, এটা মোটর নার্ভ আসছে, এগুলো মোটর নার্ভ, এখানে ভেসিকেল আছে, এখানে কি মাসেল থাকবে, মাসেল মানেও তো সেল, তারও তো সেল মেমব্রেন আছে, তাহলে ব্যাপারটা একই রকম হবে। এটা তাহলে প্রি সাইনাপটিক মেমব্রেন, এটা হবে পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এটা হলো মাঝখানে যা সাইনাপস, এটাকে আমরা কি বলি, আমরা এর আগের দিনে বলেছিলাম নিউরোমাস্কুলার জাংশন, নিউরন আর মাসেলের মাঝখানের জাংশন, ঠিক আছে। তাহলে সাইনাপস নিউরন টু নিউরন হতে পারে, আর যখন একটা অর্গানে শেষ হচ্ছে স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে, ধরো এটা মাসেল, আলটিমেট মোটর নার্ভটা শেষ হয়েছে একটা জায়গাতে এসে, ওই যে লাস্ট জাংশনটা, জাংশন বিটুইন নিউরন মাসেল, তাহলে সেটাকে আমরা কি বলবো, নিউরোমাস্কুলার জাংশন, এনএমজে বলি আমরা, নিউরো মাস্কিউলার জাংশন। মানে দুটোর ক্ষেত্রে মেকানিজমটা সেম, সেই জন্য আমি দুটো পাশাপাশি দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার দেখ, তাহলে যখন এটা ধরো অ্যাকশন পোটেনশিয়াল এবার আসছে উপর থেকে, মানে কোনোটা জায়গা থেকে শুরু হয়েছে অ্যাকশন পোটেনশিয়াল, সিগন্যাল আসছে, তাহলে আস্তে আস্তে এখানে আসবে সিগন্যালটা, এই অবধি সিগন্যাল এসছে, এবার আর তো মাঝখানে তো গ্যাপ, আর তো ডাইরেক্ট কন্টিনিউশন নেই, তাহলে কি করে অ্যাকশন পোটেনশিয়ালটা পরে নিউরনে ট্রান্সমিশন হবে, সেটাই হচ্ছে ট্রান্সমিশন অফ ইম্পালসেস। বিষয়টা কিছুই না। এবার দেখ, যখনই অ্যাকশন পোটেনশিয়াল রিচ করবে, এখানে এখানে অনেক প্রচুর মেকানিজম আছে, কিন্তু তোদের বইয়ে কিচ্ছু দেওয়া নেই, শুধু সিম্পল একটা কথা ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে যখনই একটা অ্যাকশন টার্মিনালে ওই যে নবগুলো আছে, ওখানে অ্যাকশন পোটেনশিয়াল রিচ করবে, এই যে ভেসিকেলগুলো আছে, এই ভেসিকেলগুলো মুভ করতে শুরু করে, ধর এখানে ছিল আর নিচের দিকে মুভ করবে, মুভ করতে করতে যেটা হয় একটা টাইম, এই যে প্রি সাইনাপটিক মেমব্রেন তার সঙ্গে অ্যাটাচ করে যায়। মানে কীরকম, ধর এখানে ছিল ভেসিকেলটা, এখানে ছিল একটা অ্যাকশন পোটেনশিয়াল রিচ করেছে এখানে, নেক্সট কী হবে, এই ভেসিকেলটা মুভ করে একদম এখানে এসে ফিউজ করে যাবে। এর উপর ডিটেলড মেকানিজম আছে, ঠিক আছে। প্রথমে অ্যাটাচ করে গেল, নেক্সট স্টেপে যেটা হবে, এই জায়গাটা রাপচার করে যাবে, মানে ধর এই, মানে এই জায়গাটা রাপচার করে গেল, তাহলে কী হবে, অ্যাসিটাইল কোলিনগুলো বেরিয়ে আসবে। তাহলে অ্যাসিটাইল কোলিন এতক্ষণ কোথায় ছিল, ভেসিকেলের ভিতরে, যে অ্যাকশন পোটেনশিয়াল রিচ করেছে ওইখানে, এগুলো এখানে রিলিজ হবে, হয়ে অ্যাসিটাইল কোলিনগুলো এখানে রিলিজ হয়ে গেল, তাহলে কেমিক্যাল রিলিজ হলো। তাহলে অন রিচিং দ্য অ্যাকশন পোটেনশিয়াল আর দ্য অ্যাকশন টার্মিনাল,
ভেসিকেলগুলো মুভ করবে, প্রি সাইনাপটিক মেমব্রেনের সঙ্গে প্রথমে অ্যাটাচ করবে, তারপর রাপচার করবে ভেসিকেল, অ্যাসিটাইল কোলিনগুলো বেরিয়ে আসবে। এটা কখনো যে যখন অ্যাকশন পোটেনশিয়াল রিচ করছে, বাস এটুকুই জেনে থাক, মেকানিজম তোদের বইয়ে দেওয়া নেই, হয়ে গেল। এবার দেখ একে কিছু একটা করতে হবে। এই যে পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এখানে কিছু রিসেপ্টার আছে, মানে প্রোটিন চ্যানেল আছে, এগুলোকে বলা হয় অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। মানে অ্যাসিটাইল কোলিনের গ্রাহক। অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো প্রিসাইনাপটিক মেমব্রেনের মাধ্যমে অন রিচিং দ্য অ্যাকশন পোটেনশিয়াল। সেই অ্যাসিটাইল কোলিনগুলো কোথায় বাইন্ড করবে? পোস্ট সাইনাপটিক মেমব্রেনে ও রিসেপ্টার আছে, গ্রাহক আছে। তাহলে এখানে কি অ্যাসিটাইল কোলিন এখানে এসে বাইন্ড করবে, এখানেও বাইন্ড করবে। বাট এগুলো হচ্ছে প্রোটিন চ্যানেল, মানে তালার মতো। যে অ্যাসিটাইল কোলিন এসে রিলিজ মানে বাইন্ড করলো, ওটা চাবির মতো, তালাটা খুলে গেল। তাহলে তখন কি হবে? এই যে চ্যানেলগুলো ছিল এতক্ষণে ক্লোজ ছিল, কিন্তু মুখ মানে এই পুরো ক্লোজ ছিল। যে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করছে এখানে, চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হলে কি ঘটনা ঘটবে? সেলের বাইরে কি আছে? সোডিয়াম আছে, প্রচুর আছে। তো বেসিক্যালি যখন এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে বাইন্ড করলো, চ্যানেলটা ওপেন হয়ে গেল, মানে ওটা হচ্ছে চাবি। যেই বাইন্ড করলো একটা চেঞ্জ হয়, গেটটা ওপেন হয়ে যায়, তাহলে কি সোডিয়ামগুলো ভেতরে আসতে শুরু করবে। তার আগে এটা এই সেলটা রেস্টিংয়ে ছিল, -70-তে ছিল। তাহলে যে সোডিয়াম এন্ট্রি হলো, তাহলে কি এখানে আবার অ্যাকশন পোটেনশিয়াল শুরু হবে। আমরা আগে দেখলাম তো, যখন একটা সেল রেস্টিং এ একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, প্রথমে কি মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হচ্ছে, তারপরে পোলারিটি রিভার্স হলো, ডিপোলারাইজেশন হলো। এবার এখানে কিন্তু আর স্টিমুলাস লাগছে না বাইরে থেকে, ওই প্রসেসটা হয়ে আসছে, শুধু এখানে চ্যানেলটাকে ওপেন করে দিলে সোডিয়ামগুলো চলে আসছে। তাহলে এই সেলের ভেতরে যখনই আবার সোডিয়াম আসতে শুরু করবে, তাহলে নেগেটিভ ছিল আবার পজিটিভ হয়ে যাবে, আবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে গেল, আবার পরেরটাতে কী হবে? কন্ডাকশন হবে। তাহলে এই যে সাইনাপসটা, যে গ্যাপটা, যেখানে ইলেকট্রিক্যাল মানে মেসেজটা আসছিল, সেটা কীভাবে কন্টিনিউয়েশন হলো? বাই রিলিজ অফ দ্য অ্যাসিটাইল কোলিন। তার রিসেপ্টার আছে, সেখানে বাইন্ড করলো, বাইন্ড করে আবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, আবার এখন চলতে থাকবে যতক্ষণ না একদম ইফেক্টর অর্গানে, মানে নিউরোমাসকুলার জাংশনে যতক্ষণ না যাচ্ছে। মাসেলে আসলে মাসেল কন্ট্রাকশন হয়, মানে যখনই ধর এবার কি হলো, তোর মাসেল যদি হয়, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল কোথায় রিচ করবে? সে মাসেল সেলের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল আসবে। এবার মাসেলের মধ্যে যখনই অ্যাকশন পোটেনশিয়াল আসবে, তখনই মাসেলের কন্ট্রাকশন হয়, মানে মাংসপেশির সংকোচন হয়। এবার অ্যাকশন পোটেনশিয়াল কি করে মাসেলের সংকোচন করায়, কন্ট্রাকশন করে, এটা পরের চ্যাপ্টার আছে, ওইখানে পড়াবো যে কী করে অ্যাকশন পোটেনশিয়াল মাসেলের কন্ট্রাকশনে হেল্প করে। বোঝা গেল? এই অবধি বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? বোঝা গেছে না কারো কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। সিম্পলি মনে রাখ, অ্যাকশন পোটেনশিয়াল আসলে অ্যাসিটাইল কোলিন রিলিজ করলো, রিসেপ্টরে বাইন্ড করলো, চ্যানেলটা ওপেন হয়ে গেল, সোডিয়াম আবার নেক্সট নিউরনের ভিতরে প্রবেশ করলো, সেখানে আবার অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে গেল। তাহলে পরপর এইভাবে চলতে থাকবে। তাহলে দেখ এই অবধি বোঝা গেছে। তোদের বই আরেকটা কথা বলেছে, সে কথাটা কমপ্লিট করতে হবে। তাহলে কি হলো দেখ, তাহলে এখানে অ্যাকশন এই যে আগের নিউরনটা পরের নিউরনটাকে কি করেছে? এক্সাইট করেছে, এক্সাইটেবল। এটা এক্সাইটেটরি বলি আমরা, এক্সাইটেটরি। মানে আগের নিউরনের এক্সাইটমেন্টটা পরের নিউরন গিয়ে এক্সাইট করতে হেল্প করেছে। মানে আমি খুব চেঁচামেচি করছিলাম, তোকে এমন উত্তেজিত করলাম, তুই চেঁচামেচি শুরু করে দিলি। ঠিক আছে, ব্যাপারটা এরকম, ওটা হলো এক্সাইটমেন্ট। আবার উল্টোটা, আমি চেঁচামেচি শুরু করলাম, তুই আবার চুপ হয়ে গেলি। তোকে এমন কথা বললাম, এত মানে রেগে এত বাজে একটা কথা বললাম, এত আঘাত পেলে তো চুপচাপ হয়, আর কোনো কথাই বললি না। সেরকমই কিন্তু এখানে হয়। তার মানে কি দেখ, এই যে সিগন্যালটা, এটা এক্সাইটেটরি হচ্ছে, এটা ইনহিবিটরিও হতে পারে। ইনহিবিটরি মানে আমি উত্তেজিত গালাগাল দিয়ে তোকে উত্তেজিত করে দিলাম, আর আমি তোকে এমন গালাগাল দিলাম তুই চুপ হয়ে গেলি। ঠিক আছে, তো নিউরনের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। তাহলে যখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, সেটাকে বলছি আমরা এক্সাইটেটরি রেসপন্স। সেটা আমরা অলরেডি পড়ে নিলাম। ইনহিবিটরি কথাটা মানে হচ্ছে যে সিগন্যালটা এখানে আসলো, একটা কেমিক্যাল রিলিজ হলো, কিন্তু পরে নিউরনের সিগন্যালটা আর গেল না, সেখানে সিগন্যালটা শেষ হয়ে গেল। এরকম ঘটনা ঘটতে পারে তো নাকি? আর নিশ্চয়ই যখন বইয়ে দেখা হয় নিশ্চয়ই হবে। তো সেটাকে ইনহিবিট, সেটা কীভাবে হয়? ভেরি সিম্পল।
দেখ, সবসময় যে অ্যাসিটাইল কোলিন থাকবে তার তো মানে নেই, অন্য কিছু তো থাকতে পারে। ধর এটা নিউরন, ঠিক আছে, এখানে ভেসিকেল আছে। আমরা যেমন পড়লাম অ্যাসিটাইল কোলিন, যেগুলো হচ্ছে ইনহিবিটারের নিউরন। ইনহিবিটার নিউরন কথাটার মানে হচ্ছে, দেখ, এক্সাইটেড মানে হচ্ছে একটা নিউরন থেকে পরের নিউরনে এক্সাইটমেন্ট আবার প্রোপাগেট হয়েছে, আবার একসঙ্গে পোটেনশিয়াল ক্যারি হবে। ইনহিবিটার নিউরন কথাটার মানে হচ্ছে যে যখনই ওই নার্ভে সিগন্যাল গেল, ও পরে নিউরনের সিগন্যালটা যেতে দেবে, মানে সেখানে স্টপ করে দেবে। মানে আমাদের ব্রেনে দুটো, মানে আমাদের ব্রেনে গোটা শরীরে এই দুরকম সিগন্যাল আছে, ইনহিবিটারেও আছে এক্সিপিটর। যখন সিগন্যালটা দরকার নেই আমার, তো সিগন্যালটা বন্ধ করতে হবে, আর যখন সিগন্যালটা নিয়ে যেতে হবে। সবসময় কি আমাদের কাজ করতে হবে? আমাদের রেস্টের দরকার হয়তো, তাহলে ব্রেন বা নার্ভ সিস্টেম রেস্টিং দরকার। এবার কি হয় দেখ, যেগুলো ইনহিবিটারের নিউরন, সেখানে অ্যাসিটাইল কোলিন থাকে না, সেখানে অন্য একটা জিনিস থাকে, তার নাম হলো গাবা। গাবার ফুল ফর্ম কি? গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড। মানে একটা বিউটাইরিক অ্যাসিড, তোরা স্ট্রাকচার জানিস, আমি ভুলে গেছি। বিউটাইরিক অ্যাসিড, তার সঙ্গে একটা, তাহলে দেখ, গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড। অ্যাসিডের গ্রুপটা কি হয়? COOH হয়, তাই তো। তারপর এখানে সি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন আছে। এবার দেখ, জিনিসটা বোঝার চেষ্টা কর, একটু কেমিস্ট্রি পড়িয়ে দিচ্ছি। এটা হলো অ্যাসিড গ্রুপ, এটাকে আমরা কি বলি? আলফা কার্বন। এটাকে কি বলি আমরা? বিটা কার্বন। এটাকে বলি আমরা গামা কার্বন। তাহলে গামা অ্যামাইনো, মানে গামা কার্বন একটা অ্যামাইনো গ্রুপ আছে, ঠিক আছে। আমি বিউটারিক অ্যাসিড স্ট্রাকচার ভুলে গেছি কিন্তু আমি, ঠিক আছে, এটা আমি বোঝার জন্য বললাম। আলফা বিটা, তাহলে তাহলে বিউটারিক অ্যাসিডের একটা গামা কার্বন একটা অ্যামাইনো গ্রুপ আছে, তারই নাম হলো গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। এবার দেখ, এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তাহলে এখানে পোস্ট সাইনাপটিক মেমব্রেন আছে। এবার দেখ, তাহলে যখন অ্যাকশন পোটেনশিয়াল রিচ করবে, তাহলে কি হবে? সেম একই ঘটনা ঘটবে, এটা মুভ করে এখানে আসবে, তারপর রাপচার করবে, তাহলে গাবাগুলো এখানে বেরিয়ে আসবে। তাহলে গাবা রিসেপ্টার আছে, এখানে থাকতেই হবে। এখানে গাবা কি করে বাইন্ড করবে? এবার দেখ, সেল অলরেডি নেগেটিভ, তাই তো। আগেরটাই আমরা কি দেখলাম? অ্যাসিটাইল কোলিন বাইন্ড করলে সোডিয়াম এন্ট্রি হচ্ছে, মানে টাকা আমার গেন হচ্ছে। গাবার ক্ষেত্রে উল্টো, ও যখনই ওপেন হবে না, এখানে বাইরে প্রচুর ক্লোরাইড, এই হচ্ছে ক্লোরাইড চ্যানেল। তাহলে সেলের ভিতরে ক্লোরাইড চ্যানেল আসবে, ক্লোরাইড আরও নেগেটিভ। তাহলে দেখ, -70 ছিল, আরও মাইনাস করে দেবে, -80 করবে, -90 করবে। তাহলে সেলটা অলরেডি পোলারাইজ ছিল, তাকে আরও বেশি পোলারাইজ করে দিচ্ছে, তাহলে সিগন্যাল তৈরি হবে? হবে না। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল এখানেই শেষ, আর নিচের দিকে ট্রান্সমিশন হবে না। এটাই হচ্ছে ইনহিবিটরের রেসপন্স। সেই জন্য অ্যাসিটাইল কোলিনকে বলা হয় এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। এক্সাইটেটরি এন্টি লিখে দেওয়া নিউরো ট্রান্সমিটার। গাবাকে বলা হয় ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। এ দুটো মনে রাখবে। আরও আছে, এ দুটো বলে রাখলাম। অনেক পেশেন্ট ঘুমায় না, আমাদের ওদিকে এসে কি বলে, ঘুমের ওষুধ দিন। আমরা ঘুমের ওষুধ দিয়ে দিই। দেখ, পেশেন্ট টাইম মতো ঘুমাতে পারছে না, তার মানে কি? ওর ব্রেনের নিউরনগুলো রেস্টিংয়ে যেতে পারছে না, সবসময় এক্সাইটেবল, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে, মানে প্রচুর পর সোডিয়াম এন্ট্রি হচ্ছে। সে হয় না, সেটা আলাদা জিনিস। তোর সোডিয়াম বেশি করে ঢুকছে, একদম সত্যি। তোর ঘুম আসছে না, মানে নিউরনগুলো রেস্টিংয়ে আসতে পারছে না। আমারও হয় এরকম। ঠিক আছে, আমি তো বললাম সকালে আমার ঘুম থেকে উঠতে পারি না, ঠিক আছে। যখন আমরা ঘুমের ওষুধ দিই, ঘুমের ওষুধগুলো কি হয়? খেলো, পেশেন্ট ঘুমিয়ে পড়লো, ঘুম হলো। আমরা কি দেখতে পাই বেসিক্যালি? দেখ, ভালো করে শোন মন দিয়ে। ঘুমের ওষুধগুলো কিচ্ছু করে না, ব্রেনে যে নিউরনগুলো আছে, যেখানে ঘুমের সেন্টারটা আছে, ওইখানে গাবা রিসেপ্টারে গিয়ে কাজ করে, চ্যানেলটাকে ওপেন করে দেয়। তাহলে যে ঘুমের ওষুধ দিলাম, একটা সময় পরে ব্রেনে গাবা চ্যানেলগুলো আছে, রিসেপ্টারগুলো যেখানে বাইন্ড করছে, ব্রেনের সেলের মধ্যে প্রচুর পরিমাণ নিউরনের মধ্যে ক্লোরাইড ঢুকছে, সেগুলো নিস্তেজ হয়ে পড়ছে, পেশেন্ট ঘুমিয়ে যাচ্ছে। সিম্পল মেকানিজম। ঘুমের ওষুধ একটা জিনিসই করে, সেলের ভেতরে ক্লোরাইডের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেয়। কীভাবে? বাই ওপেনিং অফ দ্য গাবা চ্যানেল। পেশেন্ট নিউরন ঘুমিয়ে পড়লো, পেশেন্ট ঘুমিয়ে পড়লো। বোঝা গেল? তাহলে এটাই হলো ইনহিবিটর। ওটা বলেছে যে
এটা লাস্ট কথাটা লেখা আছে এখানে, দেখ ওই বইটা। লাস্ট কথা দেখ, এদিকে লাস্ট কথাটা লেখা আছে, দ্য নিউ পোটেনশিয়াল ডেভেলপ মে বি ইদার এক্সাইটেড আর ইনহিবিটর। তাহলে এক্সাইটেড মানে হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে, আর ইনহিবিটরে মানে গাবা রিলিজ হচ্ছে। ঠিক আছে, টাইম আছে একটু, হয়ে যাবে। চা খেতে তার একটু গল্প করি। শোন, মৃগী রোগ নাম জানিস তো, এপিলেপসি কি হয়? খিঁচুনি হয়, তোর হাতটা কাঁপছে, গোটা বডির কাঁপ। তার মানে কি, ধর একটা কোনো হাত পা গোটা মুখ, তার মানে কি যে ব্রেনের একটা পার্টিকুলার নিউরন খুব এক্সাইটেড হয়ে গেছে। মানে যেটা যে রেটে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার কথা, প্রচুর। ধর আমার হাতটা হঠাৎ করে কাঁপতে শুরু করলো, মুভমেন্ট আছে, খিঁচুনি হচ্ছে বা বডিটা খিঁচু, তার মানে কি ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণ রিপিটেডলি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, হাতটা কাঁপবে। আমরা ওষুধ দিই, এদিকে শোন, ওষুধ দিয়ে আমরা কিচ্ছু করি না, শুধু অ্যাকশন পোটেনশিয়ালটাকে বন্ধ করে দিই আমরা। ওষুধ দিয়ে অ্যাকশন পোটেনশিয়ালটাকে বন্ধ করে দিই, তখন খিঁচুনিটা আস্তে আস্তে কমে যায়। খিঁচুনি পেশেন্ট দেখলে ভাববে ওর ব্রেনে প্রচুর অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। ওষুধ দিয়ে নিউরনগুলোকে শান্ত করে, মানে কিছু না, ক্লোরাইডের বাড়িয়ে দিই। হ্যাঁ আচ্ছা, জল লাগবে না। ঠিক আছে, এবার আর বেশি চ্যাপ্টারটা বাকি নেই, অল্প আছে। তাহলে এবার দেখ, মোটামুটি এগুলো ডিসকাশন হয়ে গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আছে বোঝে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু আগে। এবার দেখ, আর অনেক গল্প হলো, এবারটা ক্লাসে ফিরে আয়। দেখ, আমি আগেই বলেছি সিএনসি দুটো জিনিসের, ব্রেন আছে একটা, আর স্পাইনাল কর্ড। ঠিক আছে, এটা ডিসকাশন কিছু তোর বইয়ে নেই, ব্রেনের ডিসকাশন আছে। ঠিক আছে, তাহলে ব্রেন দিয়ে শুরু করি। অনেক বড় বড় কথা লেখা আছে, ছোট ছোট করে সহজ করে বলে দিই। ঠিক আছে, তাহলে ব্রেন হচ্ছে একটা টপ মোস্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে আমাদের মানে হেডকোয়ার্টার যাকে বলে আমরা ব্রেন, এটাকে বলা হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। এই যেমন কমান্ড করতে পারে, আর আমাদের বডির যত রকম ফাংশন আছে, ইচ অ্যান্ড এভরি ফাংশন আমরা নিজেরা কিন্তু করি না, পুরোটাই ব্রেন করে। আমাদের ঘুমিয়ে পড়া, জেগে ওঠা, আমাদের খিদে পাচ্ছে, খেতে খেতে আবার পেট ভরে গেল, আমাদের কান্না, হাসি, হঠাৎ ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে শুয়ে আছিস, একটা পুরনো কথার বিপদে পড়েছিল মনে পড়লো, হঠাৎ করে দেখলি ভয় পেয়ে ঘাম দিচ্ছে, লোম খাড়া হয়ে যাচ্ছে, নিজে নিজে কিন্তু হচ্ছে না, পুরোটাই ব্রেন করছে। মানে আমাদের এই যে আমরা পেচ্ছাপ করছি, আমরা পায়খানা করছি, আমরা কথা বলছি, ঘাম, ইচ অ্যান্ড এভরি ফাংশন ইজ কন্ট্রোল বাই দ্য ব্রেন। কোনো কাজ এমনি এমনি হচ্ছে না। ঠিক আছে, তাহলে যখন ব্রেনের পার্টিকুলার এরিয়া ড্যামেজ হয়, সেই হিসেবে সিমটম হয়। ধর আমি যে কথা বলছি, একটা ব্রেন স্ট্রোক হলো, যে এরিয়া দিয়ে আমি কথা সেটা ড্যামেজ হবে, তাহলে কথাটা বন্ধ হয়ে যাবে। কথাই স্ট্রোক মানে সবসময় প্যারালাইসিস, তার কোনো মানে প্যারালাইসিস নাও হতে পারে। ব্রেনের যে এরিয়াটা ড্যামেজ হবে সেই হিসেবে সিমটম হবে। এপিলেপসির ক্ষেত্রেও তাই। এপিলেপসি মানে আমরা কি জানি খিঁচুনি, কিন্তু না, এটা একদম ভুল কথা। এপিলেপসি সিমটম যে কিছু হতে পারে, মানে ব্রেনের যে এরিয়াটা ড্যামেজ হচ্ছে
সেই হিসেবে আমাদের বডিতে সিমটম দেখা দেবে। স্ট্রোক মানে প্যারালাইসিস না, আর এপিলেপসি বা মৃগরোগ মানেই খিঁচুনি না। যে কোনো সিমটম হতে পারে। হঠাৎ করে দিলাম হাতটা পুড়ে যাচ্ছে, কিচ্ছু নেই, জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে হাতটা, মেবি এপিলেপসি, মেবি স্ট্রোক, কারণ ব্রেনে ওই জায়গাটা ড্যামেজ হয়েছে, কিছুটা প্রবলেম করছে একটা, ঠিক আছে। সেই জন্য একটা কথা জেনে রাখবে, আমাদের বডির কোনো ফাংশানে নিজে নিজে হয় না। অনেক পেশেন্ট এসে বলে আমাদের দেখতে পাবো হঠাৎ করে সকাল থেকে আমার এই একটা সাইড জ্বালা করছে, সিটি স্ক্যান করে পেশেন্ট অবাক হয়ে যায়, আমার হাত পা জ্বালা করছে, আপনি সিটি স্ক্যান কেন করতে দিচ্ছেন? আর প্রবলেমটা তো ব্রেনে হয়েছে, হেডকোয়ার্টারের প্রবলেম হয়েছে, ঠিক আছে, এটা একটা বলার জন্য। ব্রেন আমাদের কি কাজে? ব্রেন আমাদের সমস্ত কিছুই কাজ করে, ঠিক আছে। যেমন আমাদের যত রকম ভলান্টারি ফাংশন রয়েছে, ভলান্টারি অর্গান যে সমস্ত রয়েছে, ঠিক আছে, ঐচ্ছিক যে সমস্ত হয়, ইনভলান্টারি ফাংশন যত রকম আছে, হার্ট, ব্রেন, লাং, সব কিছু ইনভলান্টারি অর্গানগুলোকে করে। দেখ অনেক সব কিছুই হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভালো করে বুঝিয়ে বলি, একটা জিনিসকে বলা হয় সার্কাডিয়ান রিদিম। এটাকে বলা হয় 24 আওয়ার বডি রিদিম, ঠিক আছে। এবার দেখ সার্কাডিয়ান রিদিম বা 24 আওয়ার, বা এটাকে বায়োলজিক্যাল ক্লকও বলা হয়। বায়োলজিক্যাল ক্লক, একটা আমরা ঘড়ি দেখে বুঝতে পারি কত টাইম হয়েছে, কিন্তু শরীরের ভেতরে তো ঘড়ি নেই। ও কী করে বুঝলো সন্ধ্যা হয়ে গেছে? রাত 10টা 11টা বাজলে আমাদের ঘুম পেয়েছে, তাহলে বডি কী করে বুঝছে? ও যখন সকাল হচ্ছে, একটা 6 ঘন্টা হয়ে গেলো, ঘুম ভেঙে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ঘুমোতে যেতে হবে, ঘুমটা ভাঙাতে হবে, উঠতে হবে, এই যে পুরো ব্যাপারটা, যে সিস্টেমটা কন্ট্রোল করে, ওটাকে বলে সার্কাডিয়ান রিদম। সার্কাসে কি হয়, এখানে কেউ খেলা করে আর চারিদিকে লোক বসে থাকে, তাই তো, গ্যালারিতে বসে থাকে, ঠিক আছে। সার্কাস করে জন্য সার্কাস বলে, রাউন্ড মানে গোল। তো সার্কাডিয়ান রিদম মানে হচ্ছে একটা জাস্ট ক্লক, কীরকম গোল হয় তো, রাউন্ড হয়। তাহলে এই যে রাউন্ডটা 24 আওয়ার বডি যে বুঝতে পারছে যে ঠান্ডা আছে, গরম আছে, সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে, বিকেল হচ্ছে, ঘুমোতে হবে, যে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে, সেটাই হচ্ছে সার্কাডিয়ান রিদম। বুঝে গেলে কী করে তোদের বুঝে দেওয়া শুধু লেখা আছে সার্কাডিয়ান রিদম বা 24 আওয়ার বডি রিদমটাকে কন্ট্রোল করে। জিনিসটাকে একটু বুঝিয়ে বললাম যে বিষয়টা অ্যাকচুয়ালি কী, বোঝা গেল? কেন সার্কাডিয়ান মানে রাউন্ড দ্য ক্লক বা রাউন্ড দ্য 24 আওয়ার্স। আর সার্কাসকে ওই জন্য সার্কাস বলে যে গ্যালারিটা গোল হয়, বোঝা গেল? তো যত রকম ফাংশন যা লাগাবি, ইন্টেলিজেন্স, এই যে আমাদের বুদ্ধিমত্তা, ব্রেন কন্ট্রোল করে, আমাদের মেমারি, ঠিক আছে, বা যে আমাদের ইটিং, আমরা খাচ্ছি, ঠিক আছে, থার্মো রেগুলেশন, এটা ইম্পর্টেন্ট জিনিস একটা। থার্মো রেগুলেশন মানে বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। এবার বাইরে ধর ঠান্ডা হয়েছে, আমরা বুঝতে পারি তো ঠান্ডা হচ্ছে, সেই যে বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। বাইরে প্রচুর গরম, গরম লাগছে, বডি অ্যাডজাস্ট করে নেয়। এই যে টেম্পারেচার বাড়া কমানোর যে মেকানিজম, সেই মেকানিজমটাই হচ্ছে বেসিক্যালি থার্মো রেগুলেশন। এটা আমাদের হাইপোথ্যালামাস করে, একটু পরে আসছে আমি, এটা হাইপোথ্যালামাস করে, ঠিক আছে। তারপর আমাদের এক্সাইটমেন্ট, ফিয়ার, যত রকম আমাদের না আছে, এক্সাইটমেন্ট, হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলাম, ফিয়ার, ভয়, ইমোশান, বললাম না আমাদের যা তুই নিয়ে আসবে সব কিছু, ইটিং, ড্রিঙ্কিং, সব কিছু আমাদের কে করে? ব্রেন করে। সেক্সুয়াল বিহেভিয়ার, ঠিক আছে। তাহলে সব কিছু আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে, বা সেটা মোটা মোটা কথা। এবার আসি যত রকম লাগিয়ে দিবি সব কিছুই হবে, কোনো কিছুই বাদ নেই। ধর তুই যদি, যেমন বাচ্চারা, ছোট বাচ্চা, ওরা তো কি হয়, মা বাবাকে দেখে, ধর ওই চুপচাপ বসে, ধর কেউ যদি অপরিচিত না, বাবা মা ছাড়া বা বাড়ির কেউ ছাড়া, একটা ছোটো বাচ্চা পিছন থেকে যদি নেয়, ও বুঝতে পেরে যায় যে এমন কেউ আমাকে ধরেছে যে আমার পরিচিত, সে কাঁদতে শুরু করে। তাহলে বুঝলো কী করে?
মানে ব্রেন ওকে প্রসেস করিয়ে দেয় যে তোমাকে টাচ করছে এটা পরিচিত টাচ না, মানে ব্রেন ওই টাচটাতে অভ্যস্ত না। বাচ্চা ভয় পেয়ে যায়, কাঁদতে শুরু করে, যে বাবা মানে না চুপ হয়ে গেল। তাহলে দেখ সব কিছুই আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা ছোটো বাচ্চাও বুঝতে পারে, ও কিন্তু বুঝতে পারছে না। ব্রেন বা নার্ভাস সিস্টেম থেকে যে ইনফরমেশন গেল ব্রেনে, ব্রেন বুঝিয়ে দিলে এটা হচ্ছে পরিচিত না, অপরিচিত, অন্য কেউ তোমাকে ধরেছে। ওই যে ক্রাইং সেন্টার সেটাকে অ্যাক্টিভেট করে দিল, বাচ্চা কাঁদতে শুরু করলো। বড়রা তো সহজে কাঁদে না, ভয় পেয়ে যায়, তাই তো। আর বাচ্চার তো কথা বলার ক্ষমতা তো সে কাঁদবে, যে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে পুরোটাই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করে। যাকে এবার যেটা বলি, একটা জিনিস দেওয়া আছে, ধরো এই ব্রেন, এটা হলো স্পাইনাল কর্ড। আর ব্রেনের বাইরে একটা লেয়ার থাকে, মেমব্রেন থাকে, হ্যাঁ, এটা একদম স্পাইনাল কর্ড অব্দিও আছে। এটা কি বলা হয়? মেনিনজেস। মেনিনজেসটা কিছু না, একটা পর্দার মতো একটা জিনিস, পুরো ব্রেন সেন্টার আর স্পাইনাল কর্ডকে কভার করে রেখেছে। তার নাম হলো মেনিনজেস, এটাকে বলা হয় মেনিনজিয়াল লেয়ার বা মেনিনজেস থাকে, ঠিক আছে। এবার মেনিনজেসে 3টে লেয়ার থাকে। এবার ধর এইটা হলো ব্রেন, একটা লেয়ার থাকবে যেটা একদম ব্রেনের সঙ্গে অ্যাটাচ করে আছে। ভেতরের লেয়ারটা তাহলে কি হবে? একদম ব্রেনের সঙ্গে অ্যাটাচ করে থাকবে। আর একটা লেয়ার থাকবে, মাঝখানে একটা গ্যাপ আছে, আর তার বাইরে আর একটা লেয়ার আছে। 3টে লেয়ার হয়ে যাবে। আমাদের ব্রেনের বাইরেটা কি থাকে? স্কাল থাকে, মাথার খুলি, মানে হাড়, ঠিক আছে। তাহলে এরপরেই কে আছে? হাড় আছে। তাহলে বাইরের লেয়ারটা কার সঙ্গে টাচ করে আছে? স্কালের সঙ্গে। তারপরে মাঝখানে আরেকটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার, 3টে লেয়ার আছে, ঠিক আছে। তাহলে বাইরের লেয়ারটাকে, এই লেয়ারটাকে বলি আমরা ডুরা ম্যাটার। দেখ, এটা সবসময় আমি একটা কথা বলি, যে বাইরের যে লেয়ারটা হবে তার মেন ফাংশন কি হবে? প্রোটেকশন, তাই তো। আমাদের স্কালটা এত শক্ত কেন? একটা ব্রেনের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা মানে সুরক্ষা দিয়ে রেখেছে। আর স্কালটা না থাকলে ব্রেনটা যে কোনো সময় আমাদের খারাপ হয়ে যেত, বা মানে আঘাত থেকে একটুতে খারাপ হয়ে যেত ব্রেনটা। তাহলে ডুরা ম্যাটারটা, ডুরা কথাটার মানে হলো থিক বা মোটা, টাফ। তাহলে যে ম্যাটার টাফ, তাহলে তার মেন কাজটা কি? প্রোটেকশন দেওয়া। তাহলে বাইরের লেয়ারটার মেন কাজ হচ্ছে কি? প্রোটেকশন দেওয়া। সেকেন্ড লেয়ারটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার, মানে এখন অ্যারাকনয়েডের মিনিংকে আর বলছি না, ছেড়ে দেয়, ওটা অনেক জটিল হয়ে যাবে। আর যে লেয়ারটা একদম ভেতরে ব্রেনের সঙ্গে অ্যাটাচ করে আছে তাকে বলা হয় পায়া ম্যাটার। পায়া মানে হচ্ছে খুব থিন বা ডেলিকেট, আর অ্যারাকনয়েডে ওই অ্যাপেন্ডের জন্য অ্যারাকনয়েড বলা হয়। তাহলে বাইরে থেকে ভেতরে হলো 3টে, তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড, পায়া। তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড, ঠিক আছে। যেমন ডিএপি মনে রাখতে পারিস, ডিএপি। আর এদিক থেকে মনে রাখলে প্যাড মনে রাখবি। বাইরে থেকে ভেতরে ডিএপি, আর বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরে থেকে যেভাবে তুই মনে রাখতে পারিস, ঠিক আছে। এটাই মনে রাখবি যে বাইরে থেকে ভেতরে পিইডি মনে রাখবি, প্যাড, সুবিধা হবে মনে রাখা। পায়ামিটার, অ্যারাকনয়েড, ডুরামিটার। আর কিছু আলোচনা নেই। এবং এইটা কিন্তু পুরো নিচেও কন্টিনিউশন আছে, ঠিক আছে। মানে স্পাইনাল কর্ডকেও কিন্তু এ করে রেখেছি, এখানেও 3টে লেয়ার আছে। এটা হলো কি? পায়ামিটার, তারপরে অ্যারাকনয়েড, তারপরে ডুরামিটার। স্পাইনাল কর্ডে এই জিনিসটা এক্সটেন্ড আছে। ডিটেলস অ্যানাটমি অনেক আছে, তো বইয়ে দেওয়া নেই, সেই জন্য ওগুলো দেওয়ার কোনো দরকার নেই। টাইম কত হলো? টাইম হয়, একটু বলে দিন। আজ পুরোটা পড়াতে পারবো না, একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে, একটা জায়গায় যাবো বলে তাড়াতাড়ি এসছে, ঠিক আছে। এবার দেখ, তাহলে এবার শুধু মানে ব্রেনের অ্যানাটমিটা একটু ছোট্ট করে বলে দিই। ব্রেনকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা বলে ফোর ব্রেন। বাংলা কি বলে? অগ্র মস্তিষ্ক, মানে সামনের দিকে যেতে থাকে, ঠিক আছে, অগ্র। এটা সামনে থাকে না, ওপরে থাকে বেসিক্যালি, ঠিক আছে। মিড ব্রেন একটা হয়, মিড মানে কি? মধ্য, মধ্য মস্তিষ্ক। আর এটাতে হাইন্ড ব্রেন, হিন্ড বলবি না কিন্তু, হাইন্ড, ঠিক আছে। তাহলে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, হিন্ড বলবি না, হাইন্ড।
মিড ব্রেনে কিছু নেই, মিড ব্রেন একটা স্ট্রাকচার, সেটা হলো মিড ব্রেন। এর নামই হচ্ছে মিড ব্রেন, এর মধ্যে আর কিছু নেই। তাহলে মিড ব্রেন ওটাই অ্যাকচুয়ালি ওর নামই হচ্ছে মিড ব্রেন, ওর আলাদা করে কোনো নাম নেই। হাইন ব্রেনে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে সেরিবেলামটা এখানে আছে, সেরিবেলাম। এখানে যে পন্স আছে, মেডালা। আর ফোর ব্রেনে কে আছে? সেরিব্রাম। দেখ, এটা সেরিব্রাম, এটা হলো সেরিবেলাম, দুটো আলাদা জিনিস কিন্তু। সেরিব্রাম আর সেরিবেলাম। সেরিবেলামকে বলা হয় কি বাংলায়? লঘু মস্তিষ্ক, মানে ছোট। লঘু মানে কি? ছোট। বাংলাও লিখতে ভুলে যাচ্ছে, ঠিক আছে। লঘু মস্তিষ্ক বাংলাটা কি বলা হয়? এটা সেরিব্রামের, এটা ভুলে গেছে বাংলা কি বলা হয়। হ্যাঁ, আর এখানে দুটো জিনিসের থ্যালামাস আছে আর হাইপোথ্যালামাস আছে। এই হলো ব্রেনের মোটামুটি একটা পার্ট। এটা ছবি এঁকে বুঝিয়ে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রাম, এটা উপরে যে গোল জিনিসটা, ঠিক আছে। এইখানে দু জিনিস থাকে, এটা হলো থ্যালামাস যেটা বললাম, আর থ্যালামাসের নিচে যে থাকবে তার নাম কি হবে? থ্যালামাসের নিচে হলো হাইপোথ্যালামাস, ভেরি ভেরি। থ্যালামাস, তার নিচে হলো হাইপোথ্যালামাস। হাইপো মানে নিচে, ঠিক আছে। এই পোর্শনটাকে বলি আমরা মিড ব্রেন। আর এটা হলো পন্স, এখানে দুটো, এটা পন্স, এটা হলো মেডালা, আর এইটা হলো সেরিবেলাম। এইখানে হাত দিলে এই জায়গাটা আমাদের সেরিবেলাম থেকে, এই জায়গাটায় পেছন থেকে, এই জায়গাটায়, ঠিক আছে। এটা পুরো স্কালের ভেতরে আছে কিন্তু, ব্রেন স্কাল, এটা স্কাল এখান থেকে হবে। তারপর এখানে এবার দেখ, এই যে মিড ব্রেন, পন্স আর মেডালা, তাহলে ধরো এটা মিড ব্রেন, এটা হলো পন্স, এটা হচ্ছে মেডালা। হুম, এই তিনটেকে একসঙ্গে বলা হয় ব্রেন স্টেম। মানে এর উপরে ব্রেনটা দাঁড়িয়ে আছে, তারপরে কি শুরু হচ্ছে? স্পাইনাল কর্ড। মেডালা হয়ে গেল, মেডালার পরে কি শুরু হচ্ছে? স্পাইনাল কর্ড। যে স্পাইনাল কর্ড শুরু হলো, তাহলে মেডালা অবধি স্কালের ভেতরে আছে, তারপরে স্কালের নিচে একটা বড় ফুটো আছে, সেখানে স্পাইনাল কর্ডটা বেরিয়ে আসলো। তাহলে এই অবধি মেডালা শেষ, তারপরে স্পাইনাল কর্ডটা শুরু হলো, ঠিক আছে। তাহলে ব্রেনের নিচের পোর্শনটা, আর এই যে যেটা বললাম সেরিবেলাম, ও মিড ব্রেনটাকে আমরা রাউন্ড করে থাকি, বিশেষ করে পন্স আর মেডালাকে। এখানে পন্স মেডালা, তাহলে এখানে সেরিবেলামটা এখানে আছে। তাহলে বোঝা গেল সেরিব্রাম আর সেরিবেলাম দুটো আলাদা জিনিস, আর এটাকে হাইন ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। আজকে এটুকুই থাক। দেখ, এখানে তো ডিসকাশন বেশি নেই, এই ফোর ব্রেন নিয়ে আর অনেক কথা লিখেছে, আর এগুলো নিয়ে অল্প অল্প ডিসকাশন আছে। আজকে আমি শেষ করে দিতে পারি, তার আমি যেতে হবে, সেই জন্য ক্লাসটা আজকে শেষ করলাম, ঠিক আছে। এরপর দিন ওই মাসেল, এটা এটা অল্প বাকি থাকলো, মাসেল চ্যাপ্টারটা শুরু করবো।